ওরা যেই ঘটনাটা আমাকে বলল, ভয়ানক থেকে ভয়ানকতম একটা ঘটনা। ছেলেটা বলছে আমার কিছু স্কিলস আছে যেটার দ্বারা আমি আত্মাদেরকে মানে প্রেতাত্মাদেরকে সামন করতে পারি। এখান থেকেই শুরু হয় সমস্যার সূত্রপাত। আমি সেদিন আমার যা অভিজ্ঞতা হয়েছে, কি যে ঘটেছে আর কি না ঘটেছে আমি কোনোদিন চোখে দেখিনি, কিন্তু ওই মোমেন্টে যে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, মানে সেই দৃশ্য নেওয়া যায় না। এইবার চলে তো গেল, কি যে ব্রহ্মাস্ত্র একটা ছুঁড়ে দিয়ে গেল সেটা তখন রজতার মৌমিতা বোঝে। একটা তীব্র আষ্টে গন্ধ, মানে ওরা টিকতে পারছে না। হঠাৎ করে রান্নাঘর থেকে একটা চিৎকার। মৌমিতা ক্লেম করছে ও জানলায় কার একটা মুখ দেখতে পেয়েছে, এবং সেই যে দৃষ্টিটা, একটা মেয়ে ঘষা ঘষা কণ্ঠে মানে একদম থ্রেটনিং ভয়েসে বলছে, দিব্যি তো সুখে রয়েছ, এই সুখে আমি থাকতে দেব না। ভেতর থেকে রজত কনস্ট্যান্ট দরজা ধাক্কে যাচ্ছে, এবং মৌমিতা লক্ষ্য করছে ওর গলায় সত্যি একটা স্ট্রাগলের ছাপ। ওর কানের কাছে কে নাকি ফিসফিস করে বলছে, তুই কি ভেবেছিলি যে তুই কলকাতায় চলে আসবি, আমি এত সহজে ছাড়বো? উইয়ার্ড ভয়েসে মৌমিতা বলছে, আমি মৌমিতা নই, আমি। এই নামটা শুনে মানে রজত যেন একদম ছিটকে। আমাদের কলকাতা, ঊনবিংশ শতকের কলকাতা, এই বাংলায় পরলোক চর্চা যে কোন পর্যায়ে পৌঁছে গেছিল, মানে সেটা আমরা হয়তো খবরও রাখি না। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রাঞ্চে ঠাকুরবাড়ি এবং আরও একটা পরিবার, সেটা হচ্ছে ঘোষের পরিবার। যে আমার কিছু কথা তোমাকে জানানোর আছে। হ্যালো দেবদা, হ্যালো, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা अगेन। এর আগের যে দুটো এপিসোড ছিল সেখানে মারাত্মক কিছু ঘটনা, রিয়েল লাইফ হরর এক্সপেরিয়েন্স তোমার থেকে জানতে পেরেছি। ইভেন তুমি আমাকে জানালে যে রিসেন্টলি তুমি একটা প্যারানর্মাল কেস ডিল করেছো, এবং সেটা হয়তো সাকসেসফুল হয়েছে হয়নি সেই জায়গাটাতে এখন অব্দি আমি যাচ্ছি না, ঘটনাটা পুরোটা জানলে আমি সেটা বলতে পারবো। বাট ঘটনাটা কিন্তু খুব ভয়ঙ্কর, যেটা আমি শুনেছি। হ্যাঁ, আর ঘটনাটা প্ল্যানচেট ওরিয়েন্টেড, ঠিকই তাই, যেটা এখন অব্দি আমাদের চ্যানেলে খুব একটা কভার করা হয়নি। ওকে, সেটার ব্যাপারেই তোমার থেকে জানবো আজকে। কি হয়েছিল দেবদীপ, একটু শুরু থেকে শুরু করো। দেখো, প্রথমেই আমি বলি, মানে এই প্ল্যানচেট বিষয়টা নিয়ে তো মানুষের মধ্যে মানে আগ্রহের শেষ নেই। তো এবার অনেকে এই আগ্রহের বশে বলো বা বিভিন্ন রকমের ইনকুইজিটিভনেসের থেকে এই জিনিসগুলো করতে যায়। এবার করতে গিয়ে তারা নানান রকম বিপদের মধ্যে পড়ে বা অনেক রকম ক্ষয়ক্ষতি হয়ে যায়, এরকম আমরা বহু শুনেছি নানান জায়গায়। কিন্তু আজকে আমি যে ঘটনাটা বলতে যাব, মানে সেটা একটু অন্যরকম ইন দ্য সেন্স, মানে এখানে ঠিক আগ্রহের বশে প্ল্যানচেটটা হয়নি। হ্যাঁ, আগ্রহ একটা দিক থেকে তো ছিলই, কিন্তু আরেকটা দিক থেকে যেটা ছিল সেটা হচ্ছে এক ধরনের বলতে পারো চক্রান্ত, আচ্ছা, বা একটা পরিকল্পনা। মানে খুব ঠান্ডা মাথায় মানে অপরাধ করবার মতো একটা প্রবণতা এখানে কিন্তু রয়েছে। তো আমি একটুখানি গোড়ার দিক থেকে শুরু করি। তা এবার আমি তো আগেও বলেছি যে আমি এখন একটু প্রচারের মধ্যে যাচ্ছি। তা বেশ কিছুদিন আগে এক ভদ্রলোক, মানে ভদ্রলোক বললেও ভুল হবে, মানে আমার থেকে বয়সে ছোটই হবে, জুনিয়রই হবে, মানে একটি ছেলে বলতে পারো, আমাকে হঠাৎ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুকে। এবং আমি মানে ফেসবুকটা আমার খুব একটা বেশি খোলা হয় না, মানে দিনে হয়তো একবার কি দুবার খুলি। তাই এবার খুলে আমি দেখছি যে আমার কাছে একটা নতুন মেসেজের রিকোয়েস্ট এসছে মেসেঞ্জারে, প্লাস যিনি মেসেজটা পাঠিয়েছেন তিনি আমাকে রিকোয়েস্টটা পাঠিয়েছেন, ফ্রেন্ড রিকোয়েস্টটা। তাই এবার স্বাভাবিকভাবেই মানে জাস্ট লেখা ওখানে যে মানে আমরা একটু বিপদের মধ্যে আছি, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, আমরা বলে লেখা আছে, আপনার সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই, কিভাবে কন্ট্যাক্ট করব, এরকম ইত্যাদি ইত্যাদি। তাই এবার আমি স্বাভাবিকভাবেই মানে যে রিকোয়েস্টটা পাঠিয়েছে আমাকে, মানে যে আর কি মেসেজটা পাঠিয়েছে প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি তার একটুখানি প্রোফাইলটায় গিয়ে দেখলাম যে প্রোফাইল পিকচারে তার ওয়াইফের সঙ্গে একটা বেশ সুন্দর ছবি দেওয়া। দেখে মনে হচ্ছে মানে খুব হ্যাপিলি ম্যারেড কাপল। তা এবার আমি ফার্দার আবার ওনাকে একটা রিপ্লাই করি যে আপনি থাকেন কোথায়। তা উনি বললেন যে আমি বাঘাযতীনে থাকি। এবার বাঘাযতীনটা হচ্ছে আমাদের বাড়ি থেকে
খুব বেশি দূরে নয়, মানে মিনিট 10-15 একটা ডিস্টেন্স। তা আমি বললাম যে বা তাহলে তো ভালোই হলো, আপনি তো একদম আমার বাড়ির কাছেই থাকেন, তাহলে আপনি তো চাইলে আমার বাড়িতে চলেও আসতে পারেন। তা বললো যে হ্যাঁ, আমি আপনার সাথে দেখাই করতে চাইছি, কারণ ফোনে সব কিছু বলা বা বোঝানো সম্ভব নয়। তো আমি আর আমার ওয়াইফ আমরা দুজনে একদিন আপনার বাড়িতে যাব আপনার সাথে কথা বলতে। তা আপনি কোন দিনটা ফ্রি থাকবেন একটা টাইম আমাকে বলুন। তা আমি আমার শিডিউলগুলো একটু ঘেটে টেটে দেখে আমি ওনাদেরকে একটা টাইম দিলাম। তো নির্ধারিত দিনে ওনারা এলেন। তা এবার আমি প্রথমটা জিজ্ঞাসা করলাম যে মানে কিভাবে আমার ব্যাপারে জানলেন বা আমাকে হঠাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন কেন। তা ওনারা বললেন যে এই চ্যানেলেই, মানে কৌস্তব কুমার, কৌস্তবের আড্ডা, এই চ্যানেলটাতেই আমার ভিডিওটা দেখে ওনারা কন্ট্যাক্ট করেছেন, যেটা হচ্ছে মানে এখন অনেকেই কন্ট্যাক্ট করছে আর কি। তো যাই হোক, কিন্তু সব থেকে অবাক করা বিষয়টা হলো, আমি তো বললাম একটু আগে যে ফেসবুকে ওনাদের প্রোফাইল পিকচারটা দেখেছি, দেখে সেখানে মনে হয়েছিল যে আমার থেকে বছর 3-4 ছোট হবে, 34 কি 35 বছর বয়স। কিন্তু যখন ওনারা আমার ইয়েতে ঢুকছেন আর কি, আমার বাড়িতে বা চেম্বারে যাই বলো না কেন, ঢুকছেন, আমি অবাক হয়ে গেছি। কেন অবাক হয়ে গেছি? এই কারণে, ছেলেটি এবং মেয়েটি দুজনেই ফেসবুকে ওনাদেরকে যেরকম মনে হয়েছিল, এখানে অন্তত কম করে হলো 15 বছর বয়স বেশি মনে হচ্ছে। এজেড লাগছে, বয়সের তুলনায় তাদেরকে অনেক বেশি বুড়ো লাগছে। গালটাল তুবড়ে গেছে, বিশেষ করে মানে ছেলেটার চেহারায় আরো বেশি করে এইটার ছাপ, মেয়েটার চেহারাতেও তাই। তা চুলে পাক ধরেছে হালকা, গাল তুবড়ানো, কুঁজো হয়ে গেছে, মানে খুব একটা ভালোভাবে হাঁটতে পারতে পারছে না এরকম আর কি। তা আমি বললাম যে দেখুন, কিছু মাইন্ড করবেন না, আপনাদের ফেসবুক প্রোফাইলটাতে আপনাদের ছবিটা দেখে আমার যেরকম মনে হয়েছিল, আপনাদের তো বয়সটা অনেকটা বেশি লাগছে। তা তখন ছেলেটি আমাকে বলছে আসল সমস্যাটা আমাদের এই জায়গাটাতে, এই কারণেই আমাদের আপনার এখানে আসা। তা আমি বললাম যে ঠিক আছে, আপনারা বসুন, এবার ডিটেলসে আপনারা একটুখানি বলুন যে কি ঘটেছে আপনাদের সাথে। কারণ দেখো, আমি মানে ওদের অ্যাস্ট্রোলজিক্যাল বিচারটা পরে হবে, আগে তো আমাকে জানতে হবে যে ব্যাপারটা কি ঘটেছে। এইবার ওরা যেই ঘটনাটা আমাকে বলল, বিশেষ করে মেয়েটি, মানে এখন আর ছেলেটা আর কিছু ন্যারেট করলো না, মেয়েটা আমাকে ন্যারেট করলো, সেটা ভয়ানক থেকে ভয়ানকতম একটা ঘটনা। কিরকম ঘটনাটা আমি বলি। ছেলেটির নাম হচ্ছে রজত, ঠিক আছে। বহুদিন আগেই ও মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস টাস করে একটা চাকরি নিয়ে ও সাউথের দিকে চলে গেছিল, মানে ব্যাঙ্গালোরে থাকতো, বহুদিন ওখানেই থাকতো। এবার ওখানে মানে বাঘাযতীনে যে বাড়িটা, ওটা হচ্ছে ওদের পৈতৃক বাড়ি। তা এবার ওখানেই থাকতো। এবার ওইখানে চাকরি করাকালীন ওর বাবা অনেক দিন আগেই চলে গেছেন, মানে ওর ছোট বয়সেই মারা গেছেন। তা ছেলেটির মা ওই বাড়িটাতে থাকতেন। তা এবার মা একাই থাকতেন, ছেলে যেহেতু বাইরে চাকরি করে। তা বহুদিন ধরে ওই বাড়িটাতে ওই মা একাই রয়েছেন। এবার ইন দ্য মিনওয়াইল মাও মারা যান। মা মারা যাওয়ার পর ছেলেটি কিছুদিনের জন্য কলকাতায় আসে, এসে আর কি মায়ের মানে শ্রাদ্ধ শান্তি করে আবার ব্যাঙ্গালোরেই চলে যায়। এইবার এই যে ব্যাঙ্গালোরে এতগুলো বছরও ছিল, এখন ওরা বলছে যে ওরা কলকাতায় ফিরেছে, কলকাতাতেই কাজ নিয়ে ফিরেছে। কিন্তু এই যে ব্যাঙ্গালোরের এতটা বছর ধরে ছিল, এই কটা বছরের মধ্যে কিছু ঘটনা ঘটেছে যেটা আমার আজকের ঘটনাটার সাথে রিলেটেড। মানে বেসিক্যালি ঘটনাটা ব্যাঙ্গালোরে ঘটেছে না, ঘটনাটা ঘটেছে পুরো কলকাতাতেই। ওকে, ঘটেছে কলকাতাতেই এবং ঘটছেও কলকাতাতেই। ওকে, কিন্তু মানে এটার মানে কি বলবো, মানে এই মানে ঘটনা বলতে কি, একটা তো সমস্যা, এটার মধ্যে একটা বিরাট সমস্যা রয়েছে। এই সমস্যাটার বীজটা সেটা কিন্তু ব্যাঙ্গালোরেই থাকাকালীন সেই বীজটা বপন হয়ে গেছে। তারপরে সেই সমস্যাটা গাছপালা মানে ডালপালা ছড়িয়ে বেড়ে উঠেছে। এবার ব্যাঙ্গালোরে থাকাকালীন এই ছেলেটি
যেই মেয়েটিকে সঙ্গে নিয়ে এসছে ওর ওয়াইফ, ওর সাথেই বিয়ে হয়। এবং এই বিয়েটা করে ওর মা চলে যাওয়ার পর। ওর মা জীবিত থাকাকালীন মানে আর বিয়ের সুযোগটা ওর আর হয়ে ওঠেনি, মানে ওর মা বিয়েটা ওর দেখে যেতে পারেননি। তো তারপরেই এই মেয়েটির সঙ্গে ওর আলাপ হয় ওই অফিসেই, লাভ ম্যারেজ। দুজনে খুব সুখে শান্তিতে ওই ব্যাঙ্গালোরেই ছিল। মেয়েটার বাপের বাড়িও কলকাতাতেই। এইবার ওরা মানে এই বাঘা যতীনের বাড়িটা একটা প্রপার্টি এরকম খালি পড়ে রয়েছে। এবার ইন দ্য মিনওয়াইল কি হয়েছে, ওর মা যখন চলে যান, মানে মা চলে যান হচ্ছে ধরো এটা তোমার 2018 কি 19-এর ঘটনা। ওর মা মারা যায়, ছেলেটির মা। তারপরে ছেলেটি ওই বাড়িটাতে একটা ভাড়াটে বসায়, ঠিক আছে। এবার ভাড়াটে যাদেরকে বসায় সেখানেও একটি ছেলে আর তার মা, আচ্ছা, তারাই থাকে সেই বাড়িটাতে। ওই একতলায়, দোতলাটা পুরো আন্ডার লক অ্যান্ড কি, একতলায় ভাড়া দেওয়া আছে একটি ছেলে আর তার মা, ঠিক আছে। এবার এই ভাড়াটের প্রসঙ্গেও আমি পরে আসছি। তা এইভাবে ওরা ভাড়া বসিয়ে দেয়। এবারে তারপর ছেলেটার কি মনে হয় বা মেয়েটা দুজনে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে গিয়ে যে না আমরা আবার কলকাতাতেই ব্যাক করব বলে ব্যাঙ্গালোর ছেড়ে কলকাতাতে চলে আসে এবং এখানকারই একটা আইটি কোম্পানিতে কাজ নেয়। এইবার এইখানে আসার পর ও তো ভাড়াটে বসিয়ে দিয়ে চলে গেছিল। এবারে যখন আবার ব্যাক করলো কলকাতাতে, মানে বাঘা যতীনের বাড়িটাতে, তখন আবার এই ভাড়াটেদের সঙ্গে ওর আরো বেশি করে আলাপ হয়, ঘনিষ্ঠতা হয়। এবার ভাড়াটে যে ছেলেটি, ঠিক আছে, তার নাম ছিল শুভঙ্কর এবং সে তার মাকে নিয়ে থাকতো ওই বাড়িটাতে। মা প্র্যাকটিক্যালি বলতে গেলে বেডরিডন, নড়তে চড়তে পারেন না, প্রায় শয্যাশায়ী বলাই যেতে পারে। আর ছেলেটি অদ্ভুতভাবে, মানে সেটা ওরা বলছে এখন আমাকে, যে ছেলেটার যে পেশাগতভাবে ছেলেটা যে কি করে আমরা কিন্তু সেটা বুঝে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু ছেলেটা যেটা দাবি করে ওদের কাছে যে ও মানে শুভঙ্কর বলে ছেলেটি, সে কিছু অকাল্ট প্র্যাকটিসেসের সাথে যুক্ত। তাই? হ্যাঁ, সেটাও দাবি করে ছেলেটির কাছে, মানে এই রজত বলে ছেলেটির কাছে। এইবার এখান থেকেই শুরু হয় সমস্যার সূত্রপাত। ছেলেটা বলছে যে আমি বিশেষ কিছু আমার কৌশল জানা আছে, আমার কিছু স্কিলস আছে, যেটার দ্বারা আমি আত্মাদেরকে মানে প্রেতাত্মাদেরকে সামন করতে পারি। ওকে ওকে, বলতে পারেন এটাই আমার পেশা, ছেলেটা ওদেরকে বলছে। আচ্ছা, বলতে পারেন এটাই আমার পেশা, আমি আত্মাদেরকে ডাকি, যাদের প্রিয়জন বিয়োগ হয়েছে তারা আমার সাথে যোগাযোগ করে, তারা যদি তাদের সাথে যোগ স্থাপন করতে চায়, কথা বলতে চায়, তাহলে আমি তাদেরকে ডেকে আনি, নিয়ে কথা বলাই, তার জন্য আমি কিছু চার্জেস নিই। মেয়েটি যে ওই রজতের ওয়াইফ, ঠিক আছে, রজতের ওয়াইফ, তার নাম হচ্ছে মৌমিতা। মৌমিতা বলে মেয়েটি তখন বলছে ওই ছেলেটিকে মানে শুভঙ্করকে যে আমার তো খুব আগ্রহ লাগছে এটা শুনে। প্রথমটায় রজত এগুলো বিশ্বাস করে, ঠিক আছে, রজত বলছে যে বাজে কথা বলছে, এগুলো হোক্স, এগুলো হয় না, এগুলো কিছু হতে পারে না। হ্যাঁ, এইবার মৌমিতা বেঁকে বসেছে যে না তুমি যতই বলো হোক্স বা যাই বলো না কেন, আমি এটার একটা পরীক্ষা নিতে চাই। ও যে এত বড় একটা কথা বললো যে ও প্রেতাত্মাদের ডাকে, সামন করে, তাদের সাথে কথাবার্তা বলায়, তা আমি এইটা পুরোটা পরীক্ষা করে দেখতে চাই, কল করে দেখতে চাই। এইবার তখন রজত বলছে যে না আমি এরকম ফালতু টাকা, আমি এসব ফালতু কাজে খরচ করব না। 1000 টাকা হতে পারে আজকের দিনে 1000 টাকাটা কম, কিন্তু আমি কোনো বাজে কাজে আমি 5 টাকাও খরচ করব না। 1000 তো অনেক দূরের কথা, আমি তোমার এই আবদারটা মানতে পারবো না। এটা ও তার ওয়াইফকে বলেছে। এবার মৌমিতা হচ্ছে নাছোড়বান্দা, সে কিছুতেই মানবে না, জেদ ধরে বসেছে। তো তখন শুভঙ্কর বলেছে যে ছেলেটি যে ওদের ভাড়াটে, সে বলছে যে ঠিক আছে টাকা আপনাদের দিতে হবে না, আমি যদি প্রমাণ করতে পারি যে আমি স্পিরিটদেরকে কল করি, তাদেরকে যদি সামনে দাঁড় করাতে পারি বা তাদের সাথে যদি যোগাযোগটা করিয়ে দিতে পারি সফলভাবে, তাহলে আপনারা টাকা দেবেন, নয়তো দেবেন না।
তো এটা এইভাবে বলেছে। তা তখন রজত বলেছে যে ঠিক আছে, আপনি যখন বলছেন যে আপনি সাকসেসফুল হলে তবেই আপনি টাকা দেবেন, তাহলে আমি রাজি আছি। এবার একটা দিন ঠিক হয়েছে, কাকে ডাকা হবে। মেয়েটি বলছে, মানে মৌমিতা বলছে যে 2015 বা 16 সালে ওর মাকে হারায়। মৌমিতা তার নিজের মাকে হারায়, ওনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার পেশেন্ট ছিলেন, দীর্ঘদিন মানে ভোগান্তির পর তিনি মারা যান। এবারে মৌমিতার যেটা ডিমান্ড যে আমার মাকেই ডাকা হোক, আমার মায়ের সঙ্গেই যোগাযোগ করতে হবে। ওকে, ছেলেটি রাজি হয়েছে, শুভঙ্কর, দিন ঠিক হয়েছে। এবার রজত, বুঝতেই পারছো মানে রজত একটু যুক্তিবাদী, অবিশ্বাস রয়েছে ব্যাপারটা, মানে খুব রেশনাল অ্যান্ড লজিক্যাল মাইন্ডেড। এবারে রজত কি করেছে, মানে কাজটা করবার আগে, কাজে বসবার আগে ও পুরো জায়গাটা ভালো করে দেখে নিয়েছে যে কোথাও কোনো কারচুপি আছে কিনা। মানে অনেক সময় হয় না যে এদিকে একটা কিছু সাউন্ড বক্স লাগানো, ওখান থেকে আওয়াজ ভেসে এলো, বললো যে এটা স্পিরিটের আওয়াজ, নানান রকমের হোক্স হয় এগুলো নিয়ে। তো রজতের দিক থেকে রজত একদম মানে ঠিকঠাক কাজই করেছে। ও পুরো জায়গাটা দেখে ও কনভিন্সড যে এখানে কোনো বুজরুকি করা সম্ভব হবে না, যদিও ডাকতে পারে তাহলে সেটা প্রমাণ হবেই। সেটাও বুঝতে পেরেছে, নিয়ে ওরা এবার কাজে বসেছে। ঠিক আছে, এবার আমরা জেনারেলি প্ল্যানচেট বলতে যেটাকে বুঝি, যে আমি এই বিষয়গুলোতে আরো ডিটেলসে আসবো পরে, তো প্ল্যানচেট বলতে আমরা যেটাকে বুঝি যে একটা প্ল্যানচেট কথাটার মানে কি, একটা প্রেত চক্র। ঠিক আছে, একসাথে অনেকগুলো লোক একসাথে বসে যাকে ডাকবে তার কথা একাগ্র চিত্তে চিন্তা করা, একজন মিডিয়াম হয়, এরকম নানান রকম ব্যাপার তো আমরা শুনি। একটা উইজা বোর্ড থাকে, যেটাকে আমরা প্ল্যানচেট বোর্ডই বলা হয় ওটাকে। তা এই ব্যাপারটা প্ল্যানচেটে হয়, কিন্তু ওরা লক্ষ্য করলো যে এখানে প্ল্যানচেট করবার মতো যে সরঞ্জামগুলো সেইগুলো কিন্তু মিসিং। সেই জিনিসগুলো কিন্তু ওই শুভঙ্কর বলে যে ছেলেটি সে কিন্তু ইউজ করছে না, তার জায়গায় অন্য নানান রকমের জিনিস টিনিস, মানে জাস্ট একটা মোমবাতি, হ্যাঁ, একটা ডেভিলস মার্ক আঁকা, হ্যাঁ, এরকম টাইপের একটা ব্যাপার নিয়ে এসে বসেছে। তা এবার মৌমিতা বলে যে মেয়েটি, সে বলল যে আমি কি আমার মায়ের কথাটা একাগ্র চিত্তে মানে চিন্তা করব। এবারে দেখো, মৌমিতার বিয়ের অনেক আগেই কিন্তু তার মা মারা গেছে, মানে রজত পার্সোনালি তার শাশুড়িকে কোনোদিন দেখেনি, মানে মৌমিতার মাকে কোনোদিনই দেখেনি। তা তখন শুভঙ্কর বলে ছেলেটি বলছে মৌমিতাকে যে না, আপনাকে এখানে কিচ্ছু ভাবতে হবে না, আপনার মায়ের কথা এখানে কিচ্ছু চিন্তা করতে হবে না, যা করবার পুরোটাই আমি করব। এই যে জায়গাটা আমি বললাম, মানে শুভঙ্কর যেটা মৌমিতাকে বলল যে আপনাকে কিছু ভাবতে হবে না, এখানেই কিন্তু পরে গিয়ে একটা টুইস্ট আছে। পরে গিয়ে এখানেই একটা মোচড় আছে, সে কিরকম মোচড় সেটাই হচ্ছে আসল কথা। তো এবার ওরা তো কাজে বসলো, শুভঙ্কর মানে একটা ধ্যানের মধ্যেই ডুবে গেল বলতে গেলে। মানে ওই ডেভিলস মার্কটার ওপর এরকম হাত রেখে তার মাঝখানে একটা মোমবাতি জ্বলছে লাল রঙের, হ্যাঁ, ক্যান্ডেল। তা ঘর অন্ধকার, এরকম ভাবে অন্তত আধ ঘন্টা কেটে যাওয়ার পর, আধ ঘন্টা এইভাবে বসে থাকার পর শুভঙ্কর চোখ খুলেছে। এতক্ষণ ধরে সে একটা মেডিটেশনের মতো করছিল, এবারে সে চোখ খুলেছে। চোখ খোলার পর অদ্ভুতভাবে সে বলছে, মানে ওই রজতার মৌমিতাকে, যে সরি, আপনার মায়ের সঙ্গে আমি যোগাযোগ করতে পারলাম না, ওনাকে ডাকতে আমি পারলাম না, আমি আনসাকসেসফুল, আপনাদেরকে একটা টাকাও দিতে হবে না। তো রজত তখন পেয়ে গেছে একটা হাতিয়ার হাতে, যে আমি আগেই বলেছিলাম যে এগুলো কিছু হয় না, আপনারা বুজরুকি করেন, আমাকে যেহেতু একটুখানি বেশি যুক্তিবাদী দেখেছেন তাই আর এখানে আপনাদের ওই বুজরুকিগুলো আর করতে পারেননি, তাই এখন ভালো মানুষ সেজে বলছেন যে টাকা লাগবে না, এই সেই আনা তানা এসব বলে। রজতের কথা কিন্তু তখন ওই শুভঙ্কর মাথা পেতে নিয়েছে যে হ্যাঁ, আপনি একদমই ঠিক বলেছেন, আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু অজ্ঞ, আমি আপনার শাশুড়িকে মানে ওই ম্যাডামের মাকে আমি এখানে ডেকে
আনতে পারিনি, আমি আমার হার স্বীকার করছি। তারপরে কি হয়? এবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এটা তো গেল, কিছুই হলো না যেটা আমি বললাম। এইটার পরে একদিন যেতে না যেতে সকালবেলায় উঠে যখন ওই রজত আর কি নিচে নেমেছে, তখন ওই শুভঙ্কর বলে ছেলেটি বলছে যে দাদা আমরা আর এখানে থাকবো না, আমি মাকে নিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা। তা তখন রজত একটু অবাক হয়ে বলছে যে কেন, তোমাদের তো মানে প্রায় 2-3 বছরের একটা কন্ট্রাক্টের মতো ছিল, মানে তোমরা থাকবে বলেছিলে, তা এখনো তো সেটা কমপ্লিট হয়নি, তা তুমি এত আগে চলে যাচ্ছ কেন, কোথায়? তা বলছে যে না আমরা চলে যাব, তার কারণ আমাদের ওই দেশের বাড়িতে গিয়ে নানান রকম এক্সকিউজ দিচ্ছে আর কি। তো এখানে তো আমি কাজের জন্যই এসছিলাম, তো কাজ আসছে যাচ্ছে, কিছু লাভ হচ্ছে না, তার থেকে আমি দেশের বাড়িতে চলে যাব নর্থ 24 পরগনায়। সেখানে গিয়ে একটু ব্যবসা ট্যাবসার চেষ্টা করব, তো এখানে হচ্ছে না, আমি পারছি না, এখানে থাকাটা আমার পক্ষে সুটেবল হচ্ছে না। তা রজত তখন বলেছে যে ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নেই, যেতে চাইলে যাও। এইবার একদিনের মধ্যে ওরা প্যাকিং ট্যাকিং করে ওখান থেকে চলে গেছে। মানে রাতে ওই প্লানচেটটা আনসাকসেসফুল হলো, তারপরের দিনে মানে তারপরে একটা দিন গেছে, এই একদিনের মধ্যে ওই শুভঙ্করের সাথে ওদের আর কোনো ইন্টারাকশন হয়নি, ঠিক আছে, জানিয়ে ওই দিনের দিন বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরের দিন সকালবেলায় শুভঙ্কর এই কথাগুলো বলছে। ওকে ওকে বলে পরশুদিন, হ্যাঁ, মানে প্ল্যানচেটটা যেদিন ঘটলো তার পরের দিন, মানে তার পরশুদিন শুভঙ্কর এই কথাগুলো বলে একদিন যেতে না যেতেই ওর মাকে নিয়ে প্যাকিং ট্যাকিং করে ওখান থেকে চলে গেল, জিনিসপত্র নিয়ে চলে গেল। খুবই উইয়ার্ড ব্যাপারটা। হ্যাঁ, এবারে উইয়ার্ড তো বটেই। এইবার চলে তো গেল, কিন্তু কি যে ব্রহ্মাস্ত্র একটা ছুঁড়ে দিয়ে গেল সেটা তখন রজতার মৌমিতা বোঝেনি। আচ্ছা। সমস্যাটা শুরু হলো যেদিন ওরা চলে গেল সেদিন সন্ধ্যের পর থেকে। কিরকম? ওরা তো অফিসে বেরিয়ে গেছে, অফিসে বেরিয়ে তারপরে কাজ টাজ করে বাড়িতে ফিরেছে। বাড়িতে ফেরার পর সন্ধ্যাবেলায় যখন ঘরে ঢুকছে দুজনে, সারাদিন ঘর বন্ধ পড়েছিল, ঘরে যখন ঢুকছে একটা তীব্র আষ্টে গন্ধ, মানে ওরা টিকতে পারছে না। আচ্ছা। মানে আষ্টে গন্ধটা মানে কিরকম, ওরা যেটা বর্ণনা দিল যে মানে কোনো জন্তু টন্তু মরে পড়ে থাকলে যেরকম গন্ধ ঠিক ওরকম নয়, মানে একটা আষ্টে গন্ধ, মানে মাছের বাজারে গেলে আমরা যেরকম গন্ধ পাই, মানে সেই গন্ধটাকে তুমি আরো 5 গুণ 10 গুণ বাড়িয়ে দাও, যেরকম হবে ঠিক সেরকম টাইপের একটা গন্ধ, মোটকা গন্ধ একদম। কিন্তু ওরা থাকছিল, মানে এরকম হওয়ার তো কথা না, কারণ ওরা যখন কলকাতায় ফিরলো ওরা ওদের দোতলাটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে টুছিয়ে, হ্যাঁ, মানে যেইভাবে থাকা শুরু করে একদিন, মানে এত বছর ধরে বাড়িটা বন্ধ পড়েছিল, হ্যাঁ, মানে ওটা হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে। এবার ওরা ভাবলো যে ওপরে কিছু মরে টরে পড়ে আছে কিনা, ওরা মানে খুঁজলো, তাও একবার কিছুই পেল না। নিচে একবার গেল, নিচে মানে যেখানে শুভঙ্কর আর ওর মা ছিলেন সেখানে গেল, সেখানেও তারা মানে সেখানে গিয়ে কিন্তু আবার গন্ধটা নেই, মানে গন্ধটা ইট ইজ রেস্ট্রিক্টেড অনলি ইন দ্য ফার্স্ট ফ্লোর, মানে দোতলা, দোতলা বাড়ি, ওরা ফার্স্ট ফ্লোরে থাকতো, নিচে কোনো গন্ধ নেই, কিন্তু ওপরে গন্ধটা রয়েছে। এইবার ওরা বুঝতে পারলো না যে কি হচ্ছে ব্যাপারটা, মানে এসে জানলা টানলা সমস্ত খুলে টুলে দিল, রুম ফ্রেশনার আছে স্প্রে করে দিল। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওই গন্ধটা কিন্তু ছিল, তারপরে আস্তে 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 গন্ধটা একটু একটু করে কমেছে। তা ওরা অতটা তখন যখন কমে গেছে গন্ধটা অত আর গুরুত্ব দেয়নি ওই ব্যাপারটা নিয়ে। এইবার রজত বলে মৌমিতা মানে যে ওয়াইফ আর কি, সে রান্নাঘরে গেছে কিছু খাবার টাবার বানাবে, রাতের খাবার বানাবে। এবার রজত মানে ড্রয়িং রুমে বসে একটুখানি টিভি চালিয়েছে, টিভি দেখছে, দেখতে দেখতে হঠাৎ দেখছে লাইটগুলো প্রচন্ড রকম ফ্লিকার করা শুরু করেছে, জ্বলছে নিচ্ছে, মানে জ্বলছে নিচ্ছে বললে ভুল হবে, মানে তাদের পাওয়ারটা কমে গেছে, ভোল্টেজ ডাউন, আপ ডাউন হচ্ছে, ফ্লাকচুয়েট করছে। এইবার
সেটা বুঝতে না বুঝতেই হঠাৎ করে রান্নাঘর থেকে একটা চিৎকার, মৌমিতা চিৎকার করছে। চিৎকার করে ও একদম মানে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসছে, বেরিয়ে একদম ওর হাজবেন্ডের সামনে এসে দাঁড়িয়েছে, ঠক ঠক করে কাঁপছে ভয়ে। এবার রান্নাঘরের একটা জানলা ছিল, মৌমিতা ক্লেম করছে ও জানলায় কার একটা মুখ দেখতে পেয়েছে। ভাবো জিনিসটা কিরকম অদ্ভুত। দোতলা বাড়ির মানে দোতলার একটা জানলার বাইরে আমি কাউকে মানে কারোর মুখ দেখতে পাওয়া, দাঁড়াবেটা কোথায়? এবং রান্নাঘরের যে প্লেসমেন্টটা, মানে রান্নাঘরের যে জানলাটা, তার নিচে কোনো কার্নিশ বা সানশেড কিছুই নেই, আর থাকলেও সেখানে দাঁড়ালে তার মুখ রান্নাঘর অব্দি পৌঁছাবে না, কারণ রান্নাঘরের জানলা একটু উঁচু উপরের দিকে। তো ওইখানে মানে ও যেখানে দাঁড়িয়ে রান্না করছিল তার এই দিকটায় চিমনি, তার এই পাশটাতে মানে আমি তো ওদের বাড়িটাতে গেছিলাম পরে, এই পাশটাতে একটু ওপর দিক করে একটা জানলা। ওর মনে হচ্ছে যে ওই জানলা দিয়ে কেউ উঁকি মেরে ওকে দেখছে। বিশাল কৃতি ব্যাপার, বিশাল কৃতি ব্যাপার। ভাবো অবস্থাটা, জাস্ট ভাবো। মানে এটাও বলছে, এবং সেই যে দৃষ্টিটা, একটা মেয়ে ওকে ওইভাবে দেখছে, একটা মেয়ে ওরই বয়সী। মৌমিতা দাবি করছে যে ওটা ওরই বয়সী মেয়ে, ঠিক আছে, চুল পুরো খোলা, ভয়ানক তার দৃষ্টি, মানে দৃষ্টির মধ্যে একটা অসম্ভব রকমের রাগ প্রকাশ পাচ্ছে, প্রচন্ড রকম একটা অ্যাগ্রেসিভ টাইপের একটা ব্যাপার। তা ওইটা দেখে ও প্রচন্ড রকম ভয় পেয়ে রজতের কাছে গেছে। এবার বুঝতেই পারছো রজতের নেচার কিরকম, আমি যেটা একটু আগেই বললাম, ও স্বাভাবিকভাবেই বিশ্বাস করেনি ব্যাপারটা। ও তখন মৌমিতাকে বলছে যে দেখো তুমি এই 2 দিন ধরে এইসবের মধ্যে এইসব চিন্তা ভাবনা, তোমার মাকে নিয়ে ভেবেছো, হ্যানা ত্যানা এরকম কত কিছু তো ভেবেছো, সেইটার জন্যই তুমি এটা দেখেছো, এটা পুরোটাই তোমার সাবকনশিয়াস মাইন্ডের খেলা, সাইকোলজিক্যাল ইস্যু। আমরা সাধারণ মানুষরা যখন কিছুর ব্যাখ্যা দিতে পারি না, তখন ওই পুরোটাকেই আমরা সাবকনশিয়াস মাইন্ড বলে, ওই একটাই কথা আমরা শিখেছি, সাবকনশিয়াস মাইন্ড, হ্যালুসিনেশন, এই গালবড়া কথাগুলো আমরা শিখেছি, শিখে এইগুলোকেই বলে বেড়াই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের সাথে ঘটে তারা বুঝতে পারে যে এটার জ্বালা কি, এটার যে কি জ্বালা, মানে দেখে ভয় পেলাম সেটা তো একটা ব্যাপার আছেই, তার থেকেও বেশি মানে যন্ত্রণাদায়ক ব্যাপারটা হলো যে আমি যখন কাউকে বলছি তারা ব্যাপারটা বিশ্বাস করছে না, না পারছে গিলতে, না পারছে ফেলতে, কিন্তু সে দেখেছে। এইবার এটা তো গেল সেদিনকার ঘটনা। এবারে এরপরে তো ওদের মধ্যে একটা তর্কাতর্কি লেগেছে। মৌমিতা বলছে যে তুমি আমার কোনো কথাই বিশ্বাস করো না, আমি নিজের চোখে দেখলাম। এবার রজত বলছে যে আমি কেন বিশ্বাস করব, আমি ছোটবেলা থেকে এই সমস্ত মানিনি কোনোদিন, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, বড় বড় কথাবার্তা বলছে। তা মৌমিতা বলছে যে তুমি হয়তো ভুলে যাচ্ছ, তুমি যেই কোম্পানিতে কাজ করতে সেখানে আমিও কাজ করতাম, আমিও কিন্তু আইটির স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট আমিও। সুতরাং সেই কথাটা ভুলে যেও না, কিন্তু আমিও তোমার মতো একটা আইটি ফার্মেই কাজ করি, মাইনেও পাই। তো কাজেই এই গল্পটা আমাকে দিও না যে তুমি সায়েন্সের স্টুডেন্ট ছিলে, তা আমি কিসের স্টুডেন্ট ছিলাম, আমিও তো সায়েন্সেরই স্টুডেন্ট ছিলাম। সায়েন্সের সাথে তো সবকিছুকে রিলেট করা যায় না। আমি একটা জিনিস দেখতে পেয়েছি, আমি সেটা তোমাকে এসে বললাম, এবং ব্যাপারটা এতটাই জীবন্ত ছিল, ওটাকে কোনোভাবেই আমার মনের ভুল মনে হয়নি। একটা হ্যালুসিনেশন লোকে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড দেখতে পারে, কিন্তু আমি অন্তত আমার যখন ওর সাথে চোকাচোকি হয়েছে, মানে একদম আই টু আই কন্ট্যাক্ট হয়ে গেছে, তখন আমি মানে আই ওয়াজ মানে লিটারালি পেট্রিফাইড, আমি পাথর হয়ে গেছি ভয়ে, আমি ওখান থেকে নড়তে পারছিলাম না। তারপরে যখন আস্তে আস্তে অন্ধকারে ও মিলিয়ে গেছে, তখন আমি ছুটে বেরিয়ে এসেছি। তো আমি খুব পরিষ্কারভাবে ওকে অবজার্ভ করেছি, বলে ও ছুটে ওখান থেকে বেরিয়ে এসছে। তখন এই নিয়ে একটা তর্কাতর্কি রজতের সাথে ওর হলো। এবার রজত আর বেশি কথা বাড়ালো না, রাত্রির বেলায় দুজনে একসাথে বসে ডিনার করলো। এইবার রাতের বেলায় পুরো যে ঘটনাটা, মানে এটা তো আমাকে বসে ওরা বলছে, রজত কিন্তু একদম পুরো স্পিকটি নট, ওর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না,
পুরো ব্যাপারটা ন্যারেট করছে কিন্তু মৌমিতা। মুখ বন্ধ হয়ে গেছে। মুখ বন্ধ, মানে ও কোনো কথাই বলছে না। কেন বলছে না সেটারও একটা কারণ আছে, আমি পরে আসছি। এইবার রাতের বেলায় মৌমিতা বোধহয় একবার ঘুম ভেঙেছে, ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে গিয়ে ওর আবার সেম অভিজ্ঞতা। আগে রান্নাঘরে যেটা হয়েছিল, জানলা দিয়ে কেউ তাকিয়েছিল, ওয়াশরুমে যখন ঢুকেছে সে একদম সশরীরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখছে, একদম সশরীরে। ওর যে মানে যেখানে কোমরটা রাখা তার পাশে একটা সরু জায়গা, সেখানটায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে বলছে ও। এবার ও যে মিথ্যা কথা বলছে না সেই ব্যাপারটা আমি পরে বুঝেছিলাম। দাঁড়িয়ে রয়েছে ওই মেয়েটি, দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবং মানে ঘষা ঘষা কণ্ঠে মানে বলছে যে আমি যখন ওকে দেখছি, মানে আমি মাথা থেকে ওর বুক অব্দি দেখতে পাচ্ছি, এবং যে শ্যাডোই একটা স্ট্রাকচার সেটা মানে স্লাইটলি একটু গ্রিনিশ কালারের, আচ্ছা একটু সবজে সবজে মতো। এবং বুকের পর থেকে যে অংশটা সেটা একটুখানি ফেড হতে হতে মিলিয়ে গেছে, মাথা থেকে বুক অব্দিও দেখতে পেয়েছে। মানে ওই জায়গাটা প্রমিনেন্ট, ওই জায়গাটুকু প্রমিনেন্ট বললেও ভুল হবে, মানে একটা ট্রান্সপারেন্ট বডি। ওকে, ট্রান্সপারেন্ট একটা বডি, স্বচ্ছ, মানে এপার ওপার তুমি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। ঘষা ঘষা কণ্ঠে মানে একদম থ্রেটনিং ভয়েসে বলছে যে দিব্যি তো সুখে রয়েছ, এই সুখে আমি থাকতে দেব না। বলেছে এক্স্যাক্টলি এই কথাটা নাকি বলেছে, বলেই মিলিয়ে গেছে, মানে ভাবা যায় না। এবার ওইটা হওয়ার পর ও আবার বাথরুম থেকে বেরিয়ে এসে আবার রজতকে ডেকেছে। এইবারে তো যখন রজতকে ফার্দারও বলছে, রজত এবারে ফায়ার হয়ে গেছে যে সারা দিন খাটাখাটনি করে রাত্রির বেলা একটু ঘুমানো, তুমি তো জানো যে আইটি ফার্মে কিরকম চাপ। এখন তুমি এই সমস্ত কথাগুলো বলছো, এগুলো আমাকে বিশ্বাস করতে হবে? কই চলো তো দেখি বাথরুমে কি আছে। এই যে কথাটা বলে তখন মৌমিতাও বলেছে যে ঠিক আছে চলো, আমি যেই জায়গায় দেখেছি আমি ঠিক সেই জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি, হয়তো আমি তোমাকে দেখাতে পারবো না, তুমি বিশ্বাস করবে না। তা তখন বলছে যে না ঠিক আছে, তুমি যখন বলছো যে এরকম রয়েছে, তাহলে আমি গেলে কেন দেখতে পাবো না, আমাকেও দেখা দিক। বলে ও গেছে। এইবার রজত ঢুকেছে বাথরুমে, আলো জ্বালিয়েছে, কাউকে দেখতে পাইনি, স্বাভাবিকভাবেই কাউকে দেখতে পাইনি। রজত বাথরুমের ভেতরে, মৌমিতা জাস্ট চৌকাটটার বাইরে। রজত একটু এগিয়ে গেছে, দরজাটা দাঁড়াম করে বন্ধ হয়ে গেছে, মানে লক হয়ে গেছে ভেতরে। রজত আর দরজাটা চেষ্টা করেও খুলতে পারছে না, মানে 1 ইঞ্চিও নাকি নাড়াতে পারছে না, পুরো শক্ত হয়ে গেছে দরজা, ঠিক আছে। এইবার ভেতর থেকে রজত কনস্ট্যান্ট দরজা ধাক্কে যাচ্ছে। রজত ভাবছে মৌমিতা বোধহয় দরজাটাকে লক করে দিয়েছে। এবার না রজত পারছে খুলতে, আর ওই দিক থেকে সে যথেষ্ট গাল মন্দ করছে, ধাক্কাচ্ছে দরজা, আর মৌমিতাও পারছে না দরজাটাকে বাইরে থেকে খুলতে। মানে দরজাটা যেন পুরো পাথরের মতো শক্ত। আর এখনকার দিনের বাথরুমের দরজা ওই যে যেরকম হয় ফাইবারের, মানে খুব মানে হালকা দরজা, ওগুলো তো অত একটা ঘুষি মারলে ভেঙে যাবে, মানে কেউ যদি একটা জোরে একটা কিছু আঘাত করে ক্র্যাক হয়ে যাবে দরজা। ওই দরজা ভাঙা তো কোনো ব্যাপারই না, কিন্তু ওই দরজাটাই ওরা কিছুতেই খুলতে পারছে না। এইবার ভেতর থেকে রজত বলছে যে মৌমিতা, এটা ইয়ার্কি মারার সময় নয়, আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ যেন আমার গলা টিপে ধরেছে, ঠিক আছে। এইরকম ভাবে অন্তত 0.5 ঘন্টা 45 মিনিট কাটবার পর আলটিমেটলি দরজাটা একটু ফাঁক হয়েছে। 45 মিনিট এরকম চলেছে এই হাঙ্গামা, 45 মিনিট ধরে এই চলেছে এই লড়াই। যেই দরজাটা একটুখানি ফাঁক হয়েছে, মানে রজত মানে হুড়মুড় করে একদম দরজা থেকে বেরিয়ে হাঁপাতে শুরু করছে, মুখ ফুক পুরো লাল হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে যে ও দম আটকে যাচ্ছিল। এবং মৌমিতা লক্ষ্য করছে ওর গলায়, ফর্সা রজত ফর্সা, তাই এগুলো আরো প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, ওর গলায় সত্যি একটা স্ট্রাগলের ছাপ, মানে আঙুলের দাগ টাগ দেখতে এরকম লাল হয়ে গেছে, আচ্ছা লালচে দাগের মতো হয়ে গেছে। মানে অনেকক্ষণ ধরে কেউ যদি গলাটা চেপে ধরে রাখে, যেরকম একটা ছাপ পড়বে সেরকম। রজত বলছে যে আমার বারবার মনে হচ্ছে
যে কেউ আমাকে হয়তো দম বন্ধ করে মারার চেষ্টা করছে, খানিকক্ষণ ধরে চেপে ধরছে আবার ছাড়ছে, চেপে চেপে ধরছে আবার ছাড়ছে, মানে অ্যাজ ইফ কেউ যেন আমার সাথে তামাশা করছে, আমাকে তাড়িয়ে তাড়িয়ে যন্ত্রণা দিচ্ছে, টর্চার করছে। এইটা গেল রাতের ব্যাপার। এইবারে তো বাকি রাতটা আর কি করবে, ওরা আবার বেডরুমে ফিরে এসে, মানে কারোর আর চোখে তখন আর ঘুম নেই। এবারে বাকি রাতটা ধরে সারা বাড়িতে ধূপ ধাপ আওয়াজ। গেল একটা দিন। সেকেন্ড ডেতে সকালের দিকে, মানে শেষ রাতের দিকে একটুখানি ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই। ঘুম ভাঙার পর দুজনেরই প্রচন্ড ড্রাউজি লাগছে। সেই দিন ওরা বললো যে আমরা আজকের দিনটা আর অফিসে যাব না, চলো আমরা এতদিন পরে কলকাতায় ফিরেছি তো একটু এদিক সেদিক একটু ঘুরে আসি। এবার বেরিয়েছে, সারাদিন কাটিয়েছে। এবার বিকেলের দিকে যখন বাড়ি ফিরেছে তখন নর্মাল সবকিছু, মানে ঢোকবার পরেই কিছু আর শুরু হয়নি। ঢোকবার পর আবার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কাটবার পর আবার শুরু হয়েছে ঝামেলা, কনস্ট্যান্ট ঝামেলা। ঠিক আছে, রান্নাঘর থেকে বাসন উল্টে পড়ছে, ইলেকট্রনিক ডিভাইস ঠিক মতো কাজ করছে না। তুমি ভাবো একসাথে একটা বাড়িতে এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন কখনো খারাপ হতে পারে? মেজর কোনো ফল্ট না হলে হবে না। এবার সেটাই হয়েছে। ফ্রিজ চলছে না, মানে ওরা এসে দেখছে সারাদিন ফ্রিজ বন্ধ, সারাদিন ফ্রিজ বন্ধ, যে খাবার টাবার গুলো রেখে গেছিল মানে গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওদের মোবাইল ফোন এতক্ষণ কাজ করছিল, ঘরে ঢোকবার পর সেই মোবাইল ফোন আর কাজ করছে না, কিছুতেই কাজ করছে না। আর এইদিকে ওয়াশিং মেশিন চালাবে ভেবেছিল, ওয়াশিং মেশিন চলছে না। ইলেকট্রিশিয়ান জানাশোনা ছিল একজন, ডেকেছে। তা ডেকে মানে সে আবার চেক টেক করে বলছে যে এমনিতে তো ওয়ারিং এর তো সেরকম একটা কোনো প্রবলেম নেই, আপনারা এক কাজ করুন, হতেই তো পারে কোইন্সিডেন্টালি 3টে ডিভাইসই খারাপ হয়েছে, আপনারা ডাকুন যেই কোম্পানির জিনিস তাদেরকে বলুন। এইভাবে গেছে। এইবার সেই দিন রাতে ওরা যখন ডিনারে বসেছে, খেতে বসেছে, রজত দেখছে যে মৌমিতা গম্ভীর, চুপচাপ, কোনো রকম কথা বলছে না, খাবারটা খাচ্ছে, এমন ভাবে খাচ্ছে, মানে দেখো আমরা যখন খাই একসাথে বসে, যখন খাই 2জন 3জন, তখন তো একে অপরের সাথে গল্প করি, খেতে খেতে একে অপরের দিকে তাকাই। মৌমিতা কি করছে, সামনে থালাটা রাখা তো, ও মুখ নিচু করে কনস্ট্যান্ট এইভাবে খেয়ে যাচ্ছে, মুখ তুলছে না। আচ্ছা, কনস্ট্যান্ট এইভাবে চামচে করে তুলে তুলে খাবারগুলো খাচ্ছে, মুখ কোনোভাবেই ও তুলছে না। এবার রজতের চোখে ব্যাপারটা পড়েছে, রজত কথা বলছে, ও মৌমিতার থেকে কোনো উত্তর পাচ্ছে না। তারপরে দেখছে যে মৌমিতা এইভাবে খাবারগুলো খাচ্ছে, তো ওর একটু ডাউট হয়েছে। ও তখন বলেছে যে ব্যাপার কি মৌমিতা, কি হয়েছে, তুমি কোনো কথা বলছো না, ওইভাবে খেয়ে যাচ্ছ পাগলের মতো, কি হয়েছে? এরকম 3-4 বার বলবার পর যখন আর কোনো সাড়া পায়নি, তখন ও মৌমিতার কাঁধটাকে ধরে একটু ঝাঁকিয়েছে। এই ঝাঁকুনির পর মৌমিতা আস্তে আস্তে মুখটা তুলেছে। রজত দেখছে মৌমিতার 2টো চোখ মানে রক্ত জবার মতো লাল লাল লাল, লালচে হয়ে গেছে চোখ দুটো। তারপর উইয়ার্ড ভয়েসে মৌমিতা বলছে যে আমি মৌমিতা নই, আমি মৌমিতা নই, আমি সর্বাণী। সর্বাণী? আমি সর্বাণী। এই নামটা শুনে মানে রজত যেন একদম ছিটকে, মানে প্রায় পড়েই গেছে, মানে ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গেছে। যেই ঘটনাটা ঘটলো মুহূর্তের মধ্যে আবার মৌমিতা নর্মাল ইয়েতে ফিরে এসছে। মৌমিতা বলছে যে কি হলো, তুমি এরকম পড়ে গেলে কিভাবে, মানে অ্যাজ ইফ মৌমিতা কিছুই বুঝতে পারেনি। তা রজত বলছে যে পড়ে গেলাম কিভাবে, মানে তুমি এক্ষুনি কি বললে, তুমি তোমার মুখ দিয়ে, তোমার 2 চোখ লাল হয়ে গেছিল, তুমি একটা উইয়ার্ড ভয়েসে মানে অন্য কারোর একটা গলায় কথা বললে যে আমি সর্বাণী, এরকম ভাবে একটা বললে, তা এখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমার কি হয়েছে। তা তখন মৌমিতা বলছে যে দেখো গতকাল আমি কাউকে একটা দেখেছিলাম, এটা সত্যি কথা, তার একটা প্রমাণ তো তুমি নিজেও পেয়েছো ওই বাথরুমের মধ্যে ঢুকে,
আমি তর্কের খাতিরে ধরে নিতে পারি যে দরজাটা আমি বাইরে থেকে বন্ধ করেছি, এবার আমি তো বাইরেই ছিলাম, তাহলে তোমার গলাটাকে কে টিপে ধরছিল বারবার? তার মানে আমি যে মিথ্যে বলছিলাম না তার একটা প্রমাণ আছে, কিন্তু এখন যেটা তুমি বলছো সেটা আবার আমি মেনে নিতে পারছি না। আমি এসব কথা তো তোমাকে বলিনি, আমি তো আমার মতো খাবার খাচ্ছিলাম। তার মানে এই যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেল, এইটা আবার মৌমিতার মনে নেই। এটা তো গেল, এই নিয়ে আবার একটু তর্কাতর্কি চললো। হ্যাঁ, মানে রজত তখন বলছে যে তুমি এই নামটা কেন বললে, তুমি মানে এ কে, এই মেয়েটি কে, তুমি কি চেনো একে, এরকম ভাবেও জিজ্ঞাসা করছে। তা তখন মৌমিতা বলছে যে কি সব যাতা বলছো রজত, আমি এই নাম তো তোমাকে বলিনি, তা আমি একে চিনবো কি করে? সর্বাণী নামে আমি কোশ্চিনকালেও কাউকে চিনিও না, দেখিও নি, জানিও না, কারোর সাথে আমার পরিচয়ও নেই, তাহলে এই কথাগুলো উঠছে কেন? সেদিন রাতে আবার একটা বাজে ঘটনা, মানে শুতে যাওয়ার পর মানে মানে ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে, রজতের মাঝরাত্রির দিকে একবার ঘুম ভেঙেছে। রজতের মনে হচ্ছে ওর ওপর কেউ একটা চেপে বসে আছে, বুকের ওপর, মানে বুকটা পুরো ভারী, কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু বুকটা পুরো ভারী, মানে ওই বোবায় পাওয়া যেটাকে আমরা বলি ওই রকম টাইপের একটা স্লিপ প্যারালিসিসের মতো। ও হাত পা কিচ্ছু নাড়াতে পারছে না, গলা দিয়ে কোনো আওয়াজও বেরোচ্ছে না। ওর কানের কাছে কে নাকি ফিসফিস করে বলছে, তুই কি ভেবেছিলি যে সবকিছু তুই পেছনে ফেলে তুই কলকাতায় চলে আসবি? আচ্ছা, আমি এত সহজে ছাড়বো? আমি সেটা হতে দেব না। শুধু এইটুকু কথা। এইটা নাকি রজতকে কেউ একটা বলেছে। এটা বলার পর ওর বুকটা মানে যেটা ভারী হয়ে গেছিল, দম নিতে একটু অসুবিধা হচ্ছিল, সেটা আস্তে আস্তে কাটে। সকালবেলায় যখন উঠেছে, রজত কিন্তু আর মৌমিতাকে ডাকেনি। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে রজত মৌমিতার দিকে তাকিয়ে চমকে উঠেছে। মনে হচ্ছে যেন মৌমিতার বয়স অনেকটা বেড়ে গেছে, গাল ফাল তুবড়ে গেছে, স্কিনে অল্প রিঙ্কলসের মতো পড়েছে, নানান রকম মানে একটা অদ্ভুত মানে একটা বয়সের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। মৌমিতার বয়স কত? রজতের থেকে আরো হয়তো 2-3 বছরের কম, 2-3 বছরের কমই হবে। আমি তো ওদের চার্ট তো দেখলাম, ওদের দুজনেরই ডেট অফ বার্থ আমার দেখা, মানে যেমন হয় আর কি। তাকে দেখে মনে হচ্ছে যেন 45 পেরিয়ে গেছে এক রাতে। এবার রজত বাথরুমে গেছে, ওয়াশরুমে, আয়নায় নিজেকে আবার দেখে সে চমকে উঠেছে। তারও অবস্থা একই রকম, মানে একটা বয়সের ছাপ পড়েছে চেহারার মধ্যে, খুব রুগ্ন লাগছে ওকে দেখতে। এইবার মৌমিতাকে ও ডেকে পেকে তুলেছে, ডেকে তুলে এইবার রজত হয়ে গেছে একদম চেঞ্জড পারসন। মৌমিতাকে সামনে বসিয়েছে, বসিয়ে বলছে যে দেখো, একটা কথা আমার কিন্তু তোমাকে জানানো হয়নি, যেটা না জানিয়েই আমি বিয়েটা করেছিলাম, এইবারে সেই কথাটা আমার জানানো দরকার। দেখো, এই প্রসঙ্গে আমি বলি, মৌমিতার সঙ্গে রজতের ওই অফিসেই প্রেম হয়, ঠিক আছে, এবার বিয়েটাও হয়। এবার বিয়েটা মানে ওই লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজের মতো প্রেম হয়। তারপরে রজতের তো মা বাবা তখন আর কেউ জীবিত নেই, ওর যে আত্মীয় স্বজন মামা বাড়ির দিকে তারা ইনভলভ হয়। তারপর মেয়েটির বাবা তখন জীবিত, মৌমিতার, ওর বাপের বাড়ির লোকজন ইনভলভ হয়ে, মানে দুই পরিবারের সম্মতি নিয়ে একদম সামাজিকভাবে যেরকম বিয়েগুলো হয়ে থাকে ঠিক ওরকম ভাবেই বিয়েটা হয়েছে। বিয়ের আগে 1 বছর কি 2 বছর মানে 1.5 বছরের একটা প্রেম ছিল রজতের মৌমিতার সাথে। 1-1.5 বছরের সম্পর্ক, তারপরে বিয়ে। কিন্তু ওই 1-1.5 বছরের আগে না রজত মৌমিতাকে চিনত, না মৌমিতা রজতকে চিনত। ওই অফিসেই দেখা, ওই অফিসেই প্রেম, ওই অফিস থেকেই বিয়ে, সবকিছুই ওখানেই যা হওয়ার হয়। এইবার রজত বলছে মৌমিতাকে যে আমার কিছু কথা তোমাকে জানানোর আছে। যে কি কথা? তা বলছে যে দেখো, গত 2 দিন ধরে এই বাড়িটাতে যেটা হচ্ছে, আমি জানি না এটা কেন হচ্ছে, আমার কিন্তু একটা
পাস্ট আছে, যেটা আমি বিয়ের আগে তোমাকে বলিনি, মানে যে কদিন আমাদের সম্পর্ক ছিল আমি বলিনি, ইভেন বিয়ের পরেও বলিনি। ভেবেছিলাম যে চেপে যাব, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আমাকে সেটা না বলে আমি পারছি না। সেটা হচ্ছে, তোমার সাথে আলাপ হওয়ার আগে ওই অফিসেই একটি মেয়ে কাজ করত। মেয়েটির নাম ছিল সর্বাণী। ওকে ওকে, মেয়েটির নাম ছিল সর্বাণী। কিছুটা বুঝতে পারছি। এবারে শোনো, মেয়েটির নাম ছিল সর্বাণী। তার সাথে এই তোমার সাথে যেরকম আমার প্রেম হয়, ঠিক সেরকমই ওর সাথেও আমার প্রেম হয়েছিল। এবং সেই রিলেশনটা, ও তো অনেকদিন ধরেই ব্যাঙ্গালোরে, সেই রিলেশনটা কিন্তু অনেকদিন লাস্ট করেছিল। তোমার সাথে যেরকম 1.5 বছরের মাথায় আমি বিয়েটা করে ফেলেছি, ওর সাথে প্রেমটা আমি অনেক দিন ধরেই করেছি। এইবার মেয়েটিকে আমার ভালো লেগেছিল, মেয়েটিরও আমাকে ভালো লেগেছিল, সবই ঠিক আছে। এইবার প্রেম তো চলছে, সম্পর্কে তো আমরা জড়িয়ে পড়েছি, কিন্তু সর্বাণীর ওই অফিসে কিছু সমস্যা ছিল বলে আমি যে এই অর্গানাইজেশনে কাজটা করতাম সেখান থেকে ও জবটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ও অন্য কোম্পানিতে চলে যায়। কিন্তু আমাদের রিলেশনটা রয়েছে। কিন্তু প্রবলেমটা হলো, সর্বাণী ছিল প্রচন্ড রকমের পজেসিভ টাইপ অফ। যতদিন একই অফিসে দুজনে কাজ করছে, একে অপরের সাথে দেখা হচ্ছে একই ফ্লোরে, কোনো সমস্যা নেই। কিন্তু যেই অফিস আলাদা হয়ে গেল, তখন ঘন্টায় ঘন্টায় কারণে অকারণে ও রজতকে ফোন করত, ভিডিও কল করত, করে নানান রকম উদ্ভট উদ্ভট কথা সন্দেহ করত। মেনলি ওটাই, যে ওই অফিসে তো অনেক সুন্দরী মেয়ে আছে, তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে ক্যান্টিনে বসে খাচ্ছ, এইগুলো আমাকে দেখাও, দেখাতে হবে, আমাকে টাইম টু টাইম তোমার আপডেটস দিতে হবে। আমি প্র্যাকটিক্যালি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি ব্রেকআপে গেছিলাম, এটার জন্য আমি ব্রেকআপ করেছিলাম। এবং ব্রেকআপটা হয়েছিল কিন্তু খুব অশান্তিপূর্ণভাবে। এটা ওই ব্যাঙ্গালোরের অফিসে অনেকেই জানে, আমার কলিগসরা, ওখানে যারা আমার বন্ধু বান্ধব ছিল। তোমরা মানে তুমি যদি চাও, মানে রজত মৌমিতাকে বলছে, তুমি যদি চাও ওদের সাথেও ভেরিফাই করে নিতে পারো। আমার কিন্তু প্র্যাকটিক্যালি এখানে কোনো দোষ ছিল না। আমি পরিস্থিতির চাপে পড়ে ব্রেকআপটা করেছিলাম। ওকে তো কষ্ট দেওয়ার আমার কোনো দরকার ছিল না, ইন্টেনশন ছিল না। কিন্তু আমি নিজে যেটা ফেস করতে শুরু করেছি, তুমি বলো মৌমিতা, আজকে যদি তুমি আর আমি আলাদা অফিসে কাজ করি, আমি যদি ঘন্টায় ঘন্টায় তোমাকে ফোন করি যে মৌমিতা তুমি কার সাথে আছো, কোথায় যাচ্ছ, কখন তুমি তোমার বসের কেবিনে ঢুকছো, কখন বেরোচ্ছ, আমাকে সবকিছুর আপডেট দাও, তোমার কেমন লাগবে? তোমার কেমন লাগবে? তোমার যেরকম এটা ভালো লাগবে না, আমারও সেরকম ভালো লাগেনি। আফটার অল আমাদের একটা নিজস্ব লাইফ আছে। আমি সেই জন্য ব্রেকআপে যাই এবং সেটা নিয়ে তুমুল অশান্তি হয়। এবং অশান্তিটা এমনই পর্যায়ে পৌঁছে যায় যে সর্বাণী আমার অফিসে এসেও পর্যন্ত এটা নিয়ে প্রচন্ড রকম ঝামেলা করেছে, যেটা ওই অফিসে অনেকেই জানে। কিন্তু আমি সেই কোনো ঝামেলায় কান দিইনি। আমি আমার ডিসিশনটাতে স্টিক করেছিলাম, কারণ আমি জানতাম যে আমি যদি এখন আবার ফিরেও যাই ওর কাছে, মানে ব্রেকআপটাকে যদি আমি আবার সাইডে রেখে আবার যদি রিলেশনটাকে প্যাচ আপ করে নিই, তাহলেও এতে কোনোদিন শান্তি থাকবে না, মিটবে না ব্যাপারটা। কারণ মেয়েটার ওটাই নেচার, ওটাই ওর নেচার। মানুষের মেন্টালিটি তুমি চেঞ্জ করতে পারবে অবশ্যই, কোনোভাবেই তুমি পারবে না, মানে হয় না এটা। তা এইটা করবার পর আমি প্যাচ আপ করিনি পুরো ব্যাপারটা। তারপরে আমি শুনতে পাই যে ও ব্যাঙ্গালোরে, সর্বাণীও তো ব্যাঙ্গালোরেই থাকতো, যেই বাড়িটায় ভাড়া ছিল সেখানে ও আত্মহত্যা করে। আত্মহত্যা করেছে? হ্যাঁ, মেয়েটা ওখানে নিজেকে শেষ করে দেয়, আত্মহননের পথ বেছে নেয়। এইটাকে নিয়ে তো আমার প্রচন্ড রকম মনোকষ্ট। আইন কানুনের ব্যাপার তো একটা আছেই, কারণ সুইসাইড নোটের একটা ব্যাপার ছিল, যেখানে রজতের নাম টাম লেখা ছিল, রজত জানতে পেরেছিল ব্যাপারটা। এবার রজত, দেখো আজকের দিনে সুইসাইড নোটে তুমি কারোর নাম লিখে তুমি গিয়ে একটা আত্মহত্যা করলে, এইটা করলে পরে তোমার কোনো পানিশমেন্ট হবে না।
আনটিল অ্যান্ড আনলেস তুমি ওকে প্ররোচনা দিচ্ছ, তোমার এটার জন্য কোনো পানিশমেন্ট হবে না। তুমি আজকে ব্রেকআপ করেছো কারোর সাথে, সেই দুঃখে কেউ আত্মহত্যা করেছে, এইটা কোনো আইনগতভাবে তোমার অপরাধ নয়, আইন এটাকে অপরাধ হিসেবে দেখে না, কিন্তু একটা হ্যারাসমেন্ট তো হবে। পুলিশের জিজ্ঞাসাবাদ, ডেকে পাঠানো, হঠাৎ হঠাৎ করে চলে আসা, 2-4টে প্রশ্ন করা, এগুলো তো হ্যারাসমেন্ট। বাঘে চুলে 18 গা, পুলিশে চুলে 36 গা, আমরা জানি তো। আমরা যেচে তো কখনো বাস পেছনে নেব না। তো এবার সেগুলোও হয়েছে, কিন্তু আলটিমেটলি আমি ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছি। তখন আস্তে আস্তে আমি ব্যাপারটা যখন ভুলে গেছি প্রায়, তখন তুমি ওই অফিসে জয়েন করলে, তোমার সাথে আবার আমার একটা সম্পর্ক হলো। এবার আমার যারা কলিগস ওখানে রয়েছে তারা এতটাই ভালো এবং এতটাই আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক, একটা সৌহার্দ্যের সম্পর্ক, তোমাকে কেউ এই সর্বাণীর ব্যাপারটা কিন্তু বলেনি যে আমার সাথে যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমার আর সর্বাণীর এরকম একটা যে আমার পাস্ট আছে, একটা অতীত আছে, এই ব্যাপারটা তোমাকে কেউ জানায়নি, তাই তুমি জানতে পারোনি। এবং আমি কিভাবে বুঝবো যে মানে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে আসার পরেও ও আমার পিছু নেবে, আমার এটা ধারণার বাইরে ছিল। সে মৃত, আমি তো বুঝতে পারছি না, কারণ ওই ঘটনাটা ঘটার পরে অনেক বছর আমি ব্যাঙ্গালোরে ছিলাম, প্রায় 1.5 বছর। তারপরে আমাদের বিয়ে হয়, বিয়ের পরেও আমরা ওখানে ছিলাম, তারপর আমরা কলকাতায় এসেছি। তাহলে এতগুলো বছর ধরে ওখানে সর্বাণী আমার পিছু নিল না, আমাকে কোনোভাবেই হন্ট করলো না। কলকাতায় ফেরার পর হঠাৎ করে কি ঘটে গেল যে এই আমার এই বাড়িতে, আমার এই পৈতৃক বাড়িতে, যেই বাড়িতে আমি বড় হয়েছি, সর্বাণী সেখানে আসেনি, হয়তো কোনোদিনই আসেনি, তাহলে সে ওই বাড়িতে এন্ট্রিটা নিল কিভাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এবার মৌমিতা খুব বুদ্ধিমতী। মৌমিতা একটা প্রশ্ন করলো রজতকে, যে দেখো রজত, আমি তোমার প্রত্যেক কটা কথা মেনে নিলাম, তুমি সত্যিই বলছো, আমি ধরে নিলাম, এবং এইগুলো সব যদি সত্যি হয় তাহলে সত্যি তোমার এখানে কোনো দোষ নেই। এটা আমিও বলবো সর্বাণীর এটা ইগো প্রবলেম, তার জন্যই এরকম করেছে। কিন্তু একটা কথা আমাকে বলো, সর্বাণীর সাথে তো অনেকদিন তুমি মেলামেশা করেছো, আমার থেকেও বেশি। ওর বাড়ির লোকজন কারা কারা ছিল? বাড়ির লোকজন, ওর বাড়িতে কে কে ছিল সেগুলো কি তুমি জানতে? মানে ওর ফ্যামিলিতে, কারণ ব্যাঙ্গালোর তো আর ওর নেটিভ টাউন নয়, ও তো ওখানে যেরকম সবাই ব্যাঙ্গালোরে গিয়ে চাকরি করে, ঘর ভাড়া নিয়ে থাকে ফ্ল্যাটে কি বাড়িতে, সেরকম ও ছিল। কিন্তু ওর যে কলকাতার বাসিন্দা নাকি হাওড়ার বাসিন্দা না হুগলির বাসিন্দা, কোন চুলোয় ও থাকে, ওর বাড়ির লোকজন কারা, সেগুলো কি তুমি কোনোদিন খোঁজ নিয়েছিলে? রজত বলছে যে না, আমি কোনোদিন খোঁজ নিইনি, কিন্তু আমি শুনেছিলাম ওর মুখে যে ওর এক ভাই আর এক অসুস্থ মা আছে। ওকে, ওর এক ভাই আর এক অসুস্থ মা আছে। এবারে শোনো, রজত বলছে যে তুমি হঠাৎ এই প্রশ্নটা কেন করলে, ওর বাড়িতে কে আছে সেটা জানি তুমি এইটার সাথে কিভাবে রিলেট করো? তখন মৌমিতা বলছে যে দাঁড়াও, আমাকে এবারে বুঝতে দাও ব্যাপারটা, আমাকে ভাবতে দাও, আমি 2 এ 2 4 করছি, আমি আর কিচ্ছু করছি না। তুমি বলছো যে তার এক ভাই আর বৃদ্ধা মা যে কিনা অসুস্থ, তারা ওর বাড়ির লোক, ওর বাবা ছিল না। তা বলছে যে না, ওর বাবা অনেকদিন আগেই গত হয়েছে, সেটা আমাকে বলেছিল। তা তুমি কোনোদিন তাদের দেখোনি, কোনোদিন তাদের সাথে তোমার পরিচয় হয়নি, এমনকি ভিডিও কল করে, মানে ওই সর্বাণী তার মায়ের সাথে বা তার ভাইয়ের সাথে তোমার কোনোদিনও কি আলাপ করিয়েছিল? একটু ভেবে বলো রজত। রজত বলছে যে না, কোনোদিনই করায়নি, এবং আমি করতে চাইও নি। আমাদের মধ্যে কথা হয়েছিল যে যেই বছরে ওদের ব্রেকআপটা হয়,
যেই বছর এই ঘটনাটা ঘটে, মর্মান্তিক ঘটনাটা, ওদের প্ল্যানিং ছিল যে ওই বছরের পুজোতে ওরা দুজনেই কলকাতায় আসবে এবং ফ্যামিলিকে জানাবে তখন। রজত ওর বাড়িতে যাবে। এবং এটা শুনেছিল যে ওরা কলকাতাতে থাকে না, কলকাতার একটু আউটস্কার্টসে থাকে কোথাও, কলকাতা ওদের ভিটে নয়। বিশেষ করে দক্ষিণ কলকাতা তো নয়, কলকাতার বাইরে কোথাও একটা থাকে। তবে কলকাতা থেকে সেটা খুব যে দূরে তা নয়। এইবার তখন মৌমিতা বলছে যে এই যে ভাড়াটে যে তুমি রেখেছিলে, এদের সন্ধান তুমি কিভাবে পাও? তা তখন রজত বলছে যে দেখো, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার মা যখন চলে যান, মানে রজতের মা যখন মারা যান, তারপরে তো বাড়িটা খালি পড়ে রয়েছে। তা আমি ভেবেছিলাম যে বাড়িটা ওরকম খালি পড়ে থাকবে কেন, তো ওটা একটুখানি আমি ভাড়া দেওয়ার ব্যবস্থা করব। তা আমি এখানে বসেই, আমি ব্যাঙ্গালোরে বসেই, তা আমি এই ঘরটার জন্য একটা অনলাইনে অ্যাডভার্টিজমেন্ট দিয়েছিলাম, একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। এবং সেই বিজ্ঞাপন দেখে এই শুভঙ্কর বলে যে ছেলেটি, সে আমাকে ফোন করে, করে তারপর আমার সাথে যোগাযোগ করে, নিয়ে তারপর আমার সাথে কথাবার্তা হয় ভিডিও কলিং এর মাধ্যমে। এবার আমাদের পাড়াতে মানে ওর চেনা একটি লোক আছে, যার সাথে ও শুভঙ্করের কথা বলিয়ে দেয়। সেই লোকটাই এবার, মানে লোকটা খুব বিশ্বস্ত, তার কাছে চাবি টাবি থাকতো, ভাড়াটাকে বসিয়ে দিয়ে যায়। মানে শুভঙ্কর আর তার মা এই বাড়িতে থাকা শুরু করে। এইভাবেই আলাপটা হয়েছিল। তা তখন জিজ্ঞাসা করছে যে মৌমিতা, যে ওরা ভাড়াটা এখানে নিল কেন, কি বলে নিয়েছিল? ওই ছেলেটি যে এখানে ভাড়াটা নিল তার বৃদ্ধা মাকে নিয়ে, কি ভেবে নিয়েছিল, কেন হঠাৎ এই বাঘাযতীনের মতো একটা এলাকায় হঠাৎ করে ভাড়া নিল কেন? তা তখন বলছে যে না, শুভঙ্কর ছেলেটা একটু অল্প বয়স, চাকরির চেষ্টা করছে, যদি কলকাতায় কিছু করে কমে খেতে পারে। খুব একটা মানে বিরাট যে কিছু একটা উচ্চ শিক্ষিত তাও নয়, সামান্য একটা কিছু চাকরির খোঁজে ছিল। তো হলো, নানান রকম প্রশ্নোত্তর পর্ব চলল। তখন বলছে যে তুমি এক্ষুনি শুভঙ্করকে একটা কল করো, ওর নাম্বার তো তোমার কাছে আছে, তুমি এক্ষুনি কল করো, আমি ওর সাথে দেখা করব, আমরা ওর কাছে যাব। কনস্ট্যান্ট ফোন করছে, মানে শুভঙ্করের নাম্বার তো নিয়েছে মৌমিতা, কনস্ট্যান্ট ফোন করছে, শুভঙ্কর ফোন ধরছে না। তা এবার ও তখন রজতকে বলছে যে রজত, তোমার কাছে তো ঠিকানা থাকবে, কারণ তুমি যখন ভাড়া দিয়েছিলে, ও কোথাকার লোক, কি বৃত্তান্ত, সবকিছু তো তোমার কাছে ছিল, ডকুমেন্টস। তা তখন বলছে যে হ্যাঁ, সেগুলো তো আমার কাছে রয়েছে, আমাকে খুঁজে দেখতে হবে। বলছে যে ঠিকানাটা যদি পাওয়া যায় তাহলে আমরা ওখানে যাব, আমরা ওখানে গিয়ে দেখা করব ওদের সাথে। কারণ আমার মন বলছে যে আজকে যে সব কিছু হচ্ছে আমাদের এখানে এই বাড়িটাতে, তাতে ওই শুভঙ্করের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এগুলো স্টার্ট হলো, ওরা বাড়ি ছেড়ে চলে গেল, ওরকম বৃদ্ধা মাকে নিয়ে আবার বাক্স প্যাটরা গুছিয়ে। এবার অনেক খোঁজাখুঁজির পর ডকুমেন্টসগুলো পেয়েছে ওই তোমার রজত। বারাসাত পেরিয়ে দেখবে বামনগাছি বলে একটা জায়গা আছে, ওইটার ইন্টেরিয়ারে ওদের বাড়ি, একটু আউটস্কার্টস। তা একদিন সময় করে, মানে ঠিকানাটা যেদিন পেল ওরা, তার পরের দিনই ওরা খুঁজে 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 শুভঙ্করের বাড়ি গিয়ে হাজির হয়েছে। প্রবলেম চলছেই, কিছু না কিছু হচ্ছেই বাড়ির মধ্যে। এবং সব থেকে বড় কথা যেটা, মানে ওদেরকে আমরা জেনারেলি দেখি যে স্পিরিটের আবির্ভাব হলে পরে তারা নানান রকম ভাবে অস্তিত্বের আভাস দেয়, ওদেরকে মানে একদম ক্ষতি করবার একটা চেষ্টা হচ্ছে। রীতিমতো মানে একটা ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে সব জায়গায়। ওদের অফিসে ঝামেলা হচ্ছে ওদেরকে নিয়ে, নানান রকম একটা টেনশনের মধ্যে ওরা থাকছে। এইবার আরো নানান রকম ব্যাপার, যেমন ধরো দুধ কেটে যাওয়া, দুধ কেটে যাচ্ছে, হ্যাঁ, তারপরে ধরো খাবার নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে। তো এবার ওরা একদিন ওইখানে চলে গেছে, খুঁজে খুঁজে অনেক দূরে ভেতরের দিকে শুভঙ্করের বাড়িতে গেছে।
শুভঙ্করের সাথে দেখাও হয়েছে। তা তখন মৌমিতা একদম ডাইরেক্ট গিয়ে চার্জ করেছে যে তুমি সেদিন ওটা কি করলে, আমাকে সত্যি করে বলো, সত্যি কথাটা বলো, তুমি ওখানে কি করেছো যার জন্য এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে। তখন শুভঙ্কর কেঁদে ফেলেছে, নিজেকে আর সামলাতে পারেনি, কেঁদে ফেলেছে। বলছে যে সর্বাণী ছিল আমার দিদি, আমার একমাত্র দিদি। এই যে মাকে শুয়ে থাকতে দেখছো বেডরিডন, আমরা একই মায়ের পেটের দুই সন্তান, একসাথেই আমাদের বড় হয়ে ওঠা। ও কলকাতার একটা কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে, অনেক কষ্ট করে ওকে পড়ানো হয়েছে। আমি নিজে লাইফে কিছু করতে পারিনি, কারণ আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, ফাঁকিবাজি মেরে আমার দিন কেটেছে। কিন্তু আমার দিদি ছিল খুব স্টুডিয়াস। এবার ও প্লেসমেন্ট নিয়ে ব্যাঙ্গালোরে চলে যায়, সেখানেই ও কাজ টাজ করে। এবার আমি ব্যাপারটা জানতে পেরেছি কিভাবে, মানে এই যে রজতের কারণে মৌমিতার যে আত্মহননের পথটা বেছে নেওয়া, এইটা শুভঙ্কর জানলো কিভাবে। শুভঙ্কর বলছে বেশ কিছুদিন যাবৎ, মানে বেশ কয়েক বছর যাবৎ বলা যেতে পারে, এরকম প্রেত চর্চার সাথে আমি কিন্তু যুক্ত, এবং আমি আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারি। এবং এই যে ঘটনাটা যেটা দিদির সাথে ঘটে, তখন কিন্তু আমরা বাঘাযতীন নেই, বাঘাযতীনের বাড়িতেই আমরা রয়েছি ভাড়াটে হিসেবে। এই ঘটনাটার পর দিদি আমাকে এসে স্পেশালি মৃত্যুর পর আমাকে জানায় যে এই বাড়িটা যার, তার জন্যই আজ আমার এই অবস্থা। এটা কি কোনো কোইন্সিডেন্স ছিল যে ওরা বাঘাযতীনের এই বাড়িটাতে আসে, নাকি ওটা কোইন্সিডেন্স? মানে ওরা বাঘাযতীনের বাড়িতে এসছে রজতকে শায়েস্তা করবার জন্য তা নয়। যখন ওরা এসছে এখানে, তখন রজতের সাথে অলরেডি ওই সর্বাণীর অ্যাফেয়ার ছিল, সেটা ওরা জানতো না। আবার রজতও জানতো না যে যারা আমার বাড়িতে ভাড়াটে রয়েছে তারা মৌমিতারই ভাই আর মা। এটা পুরো কোইন্সিডেন্স, পুরোটাই একটা কোইন্সিডেন্স। এটাকেই বলে হচ্ছে গ্রহের ফের। হ্যাঁ, একদমই বলতে পারো, একদম, বা ভবিতব্য, ডেস্টিনি, এরকমই একটা। মানে এটাকে তো তুমি ঠিক ভবিতব্য, হ্যাঁ ভবিতব্য তো বটেই, কিন্তু তুমি যে একটা মানে কর্মা বলছো বা কিছু, ওরকম নয়, কারণ সবটাই তো এই লাইফেই ঘটছে। কারণ মৌমিতা আত্মহননের, এই মৌমিতা বলছি সরি, সর্বাণী আত্মহননের পথ বাঁচলো এই জন্মেই, রজত ওর সাথে সম্পর্কে জড়ালো, সবটাই তো এই জন্মেই হচ্ছে। কিন্তু ও নিজে জানতো না যে রজতেরই ভাই আর মা, যেহেতু চিনতো না। আর সর্বাণীর শেষকৃত্যটা কোথায় করা হয়েছিল? বডি কি পাঠানো হয়েছিল? পাঠানো হয়েছিল ওরকম কিছু একটা, হ্যাঁ মানে সেইটা অত ডিটেলসে আর ওরা আমাকে বলেনি। কিছু তো একটা হয়েছিল অবশ্যই। আমার যেটা মনে হয় ফুল পিকচারটা এখানে শো করেনি ওরা, সেটাও হতে পারে। কারণ আমার তো পুরোটাই শোনা কথা। ফুল পিকচারটা শো করেনি এই কারণে বলছি, কারণ ওদের বাড়িতেই হ্যাঁ মৌমিতার ভাই, মৌমিতার মা রয়েছে। রজত সেটা কোনোভাবেই জানতে পারলো না, ইভেন মৌমিতাও জানতে পারলো না যে ওটা রজতেরই বাড়ি। হ্যাঁ, কিছু একটা এখানে প্রবলেম রয়েছে এই জায়গাটাতে কিছু। আর আমি ওটা অত ডেপথে যাইনি, আমি যেটা ওদের মুখ থেকে শুনেছি আর কি। এইবার না দেখো, মানে ব্যাপারটা কিন্তু একেবারে যে অ্যাবসার্ড তা নয়, এটা হতেই পারে। তো কারণ ওই যে বললাম না যে মানে কোনোদিন ওর সাথে দেখা হয়নি, মানে ওদের বাড়ির লোকের সঙ্গে। যেহেতু মৌমিতা রজত তোমার কাছে একসাথে এসেছিল, রজত এমন অনেক কিছু চেপে গেছে যেটা হয়তো বা আমাকে মৌমিতার সামনে বললে হয়তো তার প্রবলেম হতে পারে, সেটাও হতে পারে। এটাও হতে পারে যে বিয়ের কথাবার্তাও ঠিক হয়ে গেছে, তার জন্য হয়তো মা ভাই এক জায়গায় রয়েছে, তারপরে তো ব্রেকআপের পর। কারণ নিজের ব্যাপারে হোয়াইট ওয়াশ তো সবাই করতে চাইবে, সেটাই আমার নিজের যেটা পার্সোনালি। হ্যাঁ হ্যাঁ, না তুমি ঠিকই বলেছো। তো এবার যাই হোক, মানে মোদ্দা কথা হলো শুভঙ্কর যে মানে ঘটনাটা ঘটালো, এটা পুরোটাই মানে প্রতিশোধ। মানে এবারে মানে সর্বাণী ওর সাথে দেখা করতে এসছে মৃত্যুর পর, নিয়ে জানিয়েছে পুরো ব্যাপারটাও জানতে পেরেছে, বুঝতে পেরেছে। এইবার যেহেতু মৌমিতা আগ্রহ দেখিয়ে, হ্যাঁ যে আপনি প্ল্যান চেট করেন, এই করেন সেই করেন, আমি আমার মায়ের সঙ্গে একটু যোগাযোগ করব, ও সেই সুযোগটা হাতে নিয়ে, ও কিন্তু বেসিক্যালি প্ল্যান চেট করতে জানে না, ও প্রেত মানে প্রেতেদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে,
প্ল্যানচেট জিনিসটা আবার একটু অন্যরকম, সেটাতে আসবো আমরা। সেটাতে আসবো আমরা। তো এবার এইটাও করেছে, বলছে যে আমি এটা ইচ্ছাকৃতভাবে করেছি, আমি আমার দিদির প্রেতকে তোমাদের ওপর চালান করেছি তোমাদের সামনে বসিয়ে রেখে, তোমরা ভেবেছো আমি প্ল্যানচেট করছি। মনে আছে আমি যখন বলছিলাম যে মৌমিতা বলছিল যে আমি আমার মায়ের কথা ভাববো কিনা, তখন ওই শুভঙ্কর ও কিন্তু বলেছিল যে না, তোমার মায়ের কথা তোমাকে ভাবতে হবে না, যা করবার আমি করব। তখন যদি মৌমিতার এটা স্ট্রাইক করত যে আমার মাকে তো শুভঙ্কর কোনোদিন দেখেও নি, চেনেও না, ও কিভাবে আমার মায়ের কথা ভাববে, এটা কিন্তু কিভাবেই বা আনবে, তার মানে ওর ইন্টেনশন ওয়াজ সামথিং ডিফারেন্ট, কিছু গন্ডগোলের ব্যাপার রয়েছে এখানে। সেটা তখন মৌমিতা স্ট্রাইক করেনি, এখনো সব দুয়ে দুয়ে চার করছে যখন সবকিছু ঘটে গেছে। মানে ইভেন ওই বাঁকা যতীনের বাড়িতে ওরা রজতদের বিয়ের 1.5 বছর পরে আসা অব্দি ওয়েটও করেছিল হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য, হতে পারে। হ্যাঁ, সেটা ছাড়া হবে, হ্যাঁ মানে হ্যাঁ, কারণ ওরা তো ততদিনে জেনে গেছে, বুঝে গেছে। আর শুভঙ্করের মাকে তুমি ধর্তব্যের মধ্যে আনতে পারবে না, তিনি সত্যিই অসুস্থ, তিনি সত্যিই অসুস্থ। এইবার শুভঙ্কর বলছে যে আমি তো আমার সমস্ত কথা বলে দিলাম আপনাদের, আপনারা পত্রপাঠ এখান থেকে বিদেয় হন, তা না হলে আমি কিন্তু লোক জড়ো করব। আমি যদি আমার পাড়ার লোকদেরকে বলি আমার দিদির মৃত্যুর জন্য, আমাদের কিন্তু এখানেই বড় হয়ে ওঠা, আমার দিদির মৃত্যুর জন্য এই লোকটা দায়ী, তাহলে কিন্তু আপনারা সুস্থ দেহে এখান থেকে ফিরতে পারবেন না, মানে রীতিমতো থ্রেট দিই। এবারে আপনারা, আমি তো বলে দিলাম আমি কি করেছি, আমি ওপেনলি বললাম, আপনি তো আর এইগুলো নিয়ে থানা পুলিশ করতে পারবেন না, থানায় গিয়ে কি বলবেন যে আমাদের ওপর প্রেত চালান করেছে, আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। এবারে দেখুন কিভাবে কি করা যায়, কিভাবে এই ব্যাপারটা কাটানো যায়, সেটা আপনারা দেখুন। আমি আর কিচ্ছু জানি না, আমি যা করার করেছি, আমি বেশ করেছি, বেশ করেছি, আপনাদের যে মেরে ফেলেনি এই অনেক, আমি যা করেছি ঠিক করেছি, এরকম কোনো অনুশোচনা নেই। এবার ওরা তো ফিরে এলো, তারপরেই আমার সাথে যোগাযোগ করে। এবার আমি একদিন ওদের বাড়িতে যাই, আমি গিয়ে কিছু জিনিস কিন্তু সেন্স করতে পেরেছি, বুঝতে পেরেছি, মানে ওরা যে একেবারেই মানে ভুল বলছে না সেটা আমি বুঝেছি। ইভেন তুমি একদিন ওইখান থেকে ফিরে এসে আই থিংক আমাকে হোয়াটসঅ্যাপ, ওখান থেকে ফিরেই তোমাকে একদিন আমি যোগাযোগ করলাম যে কৌশল এখানে একটা ব্যাপারে আমি জড়িয়ে পড়েছি, আর আরেকটা দিন টেক্সট করেছিলে যে খুব ড্রেন্ড লাগছে, খুব ড্রেন্ড লাগছে, এক্স্যাক্টলি তাই। ফ্রিজ খুলে দেখছি খাবার দাবারের থেকে পচা গন্ধ, দেওয়ালে বিভিন্ন জায়গায় হ্যাঁ আঁকিবুকি কাটা, এরকম নানান রকম ব্যাপার হচ্ছে। তা আমি তখন, এবার আমার কাছে ওরা এসছে, এবার আমি ওদের চার্ট ফাট বিচার করেছি, এবার আমাকে জিজ্ঞাসা করছে যে ওরা যে আমরা এই ব্যাপারটা থেকে বেরোতে পারবো কিনা। তা আমি তখন বললাম যে দেখুন, আপনি মানে আপনার চার্ট দেখে তো আর এটা বলা যাবে না যে এই পরিস্থিতি থেকে আপনারা বেরোতে পারবেন কিনা, তবে আমি একটা হোরারি করে বলতে পারি, একটা মোমেন্ট হোরারি, হোরারি একটা ব্যাপার আছে অ্যাস্ট্রোলজিতে, যে কোনো একটা পার্টিকুলার প্রশ্ন নিয়ে কেউ যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, সেই মোমেন্টে গ্রহ নক্ষত্রের অবস্থান কি, কিরকম ট্রানজিট, কিরকম গোচর চলছে, সেটা দেখে অ্যাস্ট্রোলজার কিছু কথা বলতে পারে, তাদের প্রশ্নের উত্তর দিতে পারে, এটাকে বলা হয় হোরারি। তো এরকম আমি হোরারি করে আমি একটা জিনিস দেখলাম যে ওরা বেরোতে পারবে, মানে হোরারি চার্ট সেটাই বলছে। তো এবার কিভাবে বেরোবে, তো আমি তখন একটু এঞ্জেলদের হেল্প নিলাম। এঞ্জেলদের হেল্প নিলে মানে এঞ্জেল থেরাপি। ব্যাপারটা কিরকম হয়? ব্যাপারটা হচ্ছে দেখো, এঞ্জেল মানে কি, এঞ্জেল মানে তো দেবদূত। এবার এরা খুব হায়ার ডাইমেনশনস এর লোকজন, মানে এন্টিটি, লোকজন বলা ভুল, এন্টিটি। এবার এঞ্জেল যে শব্দটা, এটা একটু অ্যাব্রাহামিক রিলিজিয়ান ঘেঁষা, বাইবেল ঘেঁষা বলা যেতে পারে, বা যে কোনো অ্যাব্রাহামিক রিলিজিয়ান, মানে ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, ইসলাম, এই তিনটে ধর্মেই কিন্তু এঞ্জেলদের উল্লেখ পাওয়া যায়, বিভিন্ন বিভিন্ন নামে ডাকা হয়। তো এবার এই এঞ্জেলরা আমাদের আশেপাশেই রয়েছেন, এরা পরমেশ্বর এবং মানব জাতি, এদের মধ্যে একটা কানেকশন, মিডলম্যান হিসেবে কাজ করে। আমরা আমাদের কথাগুলো যদি এঞ্জেলদেরকে জানাই,
তাহলে এঞ্জেল আবার সেটাকে ঈশ্বরের কাছে গিয়ে সেই বার্তাটাকে পৌঁছে দেন। তাই জন্যই এদেরকে দেবদূত বলা হয়, মানে ভগবানের রিপ্রেজেন্টেটিভ বলা যেতে পারে। তো এবার এঞ্জেলদের আবার ভেরিয়াস লেয়ার আছে, ভেরিয়াস স্তর আছে আলাদা আলাদা। একদম আমাদের মানে আমরা মানব জাতিরা যেখানে এক্সিস্ট করি তার সব থেকে কাছের স্তর যেটা আর্কএঞ্জেলসদের স্তর। এবারে ওই তাদের সাথে যোগ স্থাপন করে এরকম নানান রকম ব্যাপার করা টরা হয়। তা আমি ওদের একটা সুপারন্যাচুরাল বিষয়, অবশ্যই পুরোপুরি অকাল্ট, পুরোপুরি অকাল্ট। এখানে কোনো যুক্তি খুঁজে তুমি কিচ্ছু করতে পারবে না, যুক্তি খোঁজার কোনো জায়গাও নেই, পারবে না, তুমি পাগল হয়ে যাবে। তো এবার এটা গেল। এবার আমি আমার ওখানে বিভিন্ন রকমের ওয়ার্কশপস হয় এঞ্জেল ইয়ের ওপর। তা আমি কিছু জিনিস করলাম এবং আমি ওদের বাড়িতে একদিন গেলাম, আর একদিন সেখানে ওদের বাড়িটাকে মানে পুরো এঞ্জেল দিয়ে প্রোটেক্ট করা, পুরোটা একটা প্রোটেকশনের মধ্যে বেঁধে ফেলা, সেটা করতে গেছি। সেদিনই ফিরে এসে তোমাকে প্র্যাকটিক্যালি ওই মেসেজটা করেছিলাম। কৌস্তব, মানে আমি যখন একটা ঘরে বসে ব্যাপারটা করছি, আমার ওই ক্রিয়াটাকে, ক্রিয়া মানে কি, এটা পুরোটাই একটা মেডিটেশন। এটা এমন একটা জিনিস এঞ্জেল থেরাপি, এখানে তোমার কোনো রকম অ্যাক্সেসরিজ লাগবে না, পুরোটাই তুমি একদম একদমই তাই, পুরোপুরি। হ্যাঁ, কিছু ডিজাইন, কিছু প্যাটার্ন, কিছু সিম্বল থাকে, সেই ব্যাপারগুলো থাকে, কিন্তু তার বাইরে কিছু না যে তোমার অমুক লাগবে, তমুক লাগবে, এতগুলো জিনিস লাগবে, হোমযজ্ঞ করতে হবে, ব্যাপারটা ওরকম নয়, পুরোটাই একটা স্পিরিচুয়াল ব্যাপার। তো আমি যখন করছি, আমি তো নিজের মানে সেলফ প্র্যাকটিসের জন্যও তো আমি নিজে মেডিটেশন করি, এঞ্জেল মেডিটেশন। সেদিন আমার যা অভিজ্ঞতা হয়েছে সেটা মানে একটা নাইটমেয়ারিশ অভিজ্ঞতা। মানে আমার ওই কাজটাকে পণ্ড করে দেওয়ার জন্য কি যে ঘটেছে আর কি না ঘটেছে, সর্বাণীকে আমি কোনোদিন চোখে দেখিনি, আমি জানিও না তাকে কেমন দেখতে, কিন্তু ওই মোমেন্টে যে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, মানে সেই দৃশ্য নেওয়া যায় না। মানে আমার ইয়েটাকে পণ্ড করবে। তো আমি একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, কিন্তু সে এমনভাবে মানে একটা থ্রেট করবার মতো দৃষ্টিতে তাকিয়ে যে এক্ষুনি এখান থেকে চলে যাও বা এরকম কিছু। আমি জানি সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, সেই কনফিডেন্স আমার আছে, কিন্তু ওই দৃশ্যটা হঠাৎ করে দেখলে যে কারোরই একটুখানি উইয়ার্ড লাগতে পারে, মানে বেশ ভালো রকম উইয়ার্ড লাগতে পারে। তো যাই হোক, এইরকম অনেকক্ষণ ধরে এটা করার পর আস্তে আস্তে মানে আমি ওখান থেকে চলে আসি, প্রচন্ড টায়ার্ড লাগছে, এই লাগছে। তা লাস্ট আমি ওদের সাথে তো একটু ফলো আপে থাকতে হয়েছে, ওদেরকেও আমি বলেছি কিছু জিনিস করতে। আস্তে আস্তে এখন শুনছি মানে বাড়িটাতে যেগুলো চলছিল সেগুলো একটু 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 করে বন্ধ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যেটা করেছি, আমি ওদের হয়ে কিছু করিনি। ওই যে সর্বাণীর যে স্পিরিট, একটা টর্মেন্টেড স্পিরিট, তো লুপের মধ্যে ঘুরছে, আমি ওর কষ্টটাকে কমানোর জন্য এঞ্জেলদের কাছে প্রে করেছি, ওর কষ্টটা কমলে এদের কষ্টটাও কমবে। নাইস, খুব ইন্টেলিজেন্ট ছিল ব্যাপারটা। কারণ মানে তাহলে কি হচ্ছে, মানে দুদিক থেকেই সুবিধা, ওরাও মুক্তি পাচ্ছে এই জ্বালা যন্ত্রণার থেকে, এবং যার স্পিরিট সেও মুক্তি পাচ্ছে। মানে আর্কএঞ্জেল মাইকেলের কাছে আমার এটাই প্রার্থনা ছিল যে তুমি ওকে বোঝাও যে ও যেটা করেছে সেটা অন্যায় কাজ করেছে, কারণ এটা তো সর্বাণীর করা কাম্য ছিল না, আত্মহত্যাটা। কারণ দেখো, আমি জানি না এখানে মানে কে কিভাবে নেবে ব্যাপারটা, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি রজতের তো এখানে কোনো দোষ ছিল না। আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমি যদি মনে করি যে আমার এই স্বাধীনতার জায়গাটা বা আমার যে পার্সোনাল জায়গাটা, এটা একটা সংকটের মধ্যে পড়ে যেতে পারে কারোর সাথে সম্পর্কে থাকলে, তাহলে আমার হাতে যখন অপশন আছে আমি সেটা থেকে বেরিয়েই আসতে পারি। এমন তো নয় যে সর্বাণী তার লাইফে রজত ছাড়া আর কাউকে পাবে না, ব্যাপারটা তো সেরকম নয়। তাহলে সর্বাণীর উচিত ছিল এটাকে ম্যাচিউরড ওয়েতে হ্যান্ডেল করা।
বেসিক্যালি একসাথে জানোয়ারের মতো থাকার থেকে মানুষ হয়ে আলাদা হয়ে যাওয়ার একদমই, অবশ্যই তাই, অবশ্যই তাই। তো যাই হোক, লাস্ট আমি ওদের থেকে যে আপডেটস পেলাম এবং ওদের ওই যে চেহারার পরিবর্তন, চেহারার পরিবর্তনটা ওই বুড়িয়ে যাওয়া, ওটা ওটা অনেক সময় মানে কি বলবো, মানে বুড়িয়ে যাওয়া মানে কি, ওদের তো আর বয়স তো আর বেড়ে যায়নি, ওদের শরীরের ওপর একটা প্রভাব পড়ছিল, এনার্জি শুষে নেওয়া, ওকে 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 এনার্জি শুষে নেওয়ার একটা ব্যাপার আছে, ওদের ভেতরের যে ঊর্জাটা সেটা ক্ষয় হচ্ছিল, কাজে মন বসাতে পারছে না, একে অপরের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে। এগুলো বাড়িতে প্রেতের উপদ্রব থাকলে এটা হয়। আমি বহু লোক মানে বহুজনকে আমি এটা বলতে শুনেছি, আমাকেই বলেছে যে দাদা আমরা বাড়ির মধ্যে থাকলে যেভাবে থাকি, বাইরে যখন বেরোই মনে হয় যেন একটা পরম শান্তি। বেসিক্যালি এঞ্জেল থেরাপির মাধ্যমে তুমি তাহলে এই যে জায়গার যে এন্টিটিটা ছিল তাকে হয়তো পুরোপুরি ক্লিয়ার করতে পারোনি, বাট একটা ওয়ে আউট দিতে পেরেছি। এবার বাকিটা সময় বলে দেবে। মানে ওদের যে ঝামেলাটা কমে গেছে, এই ব্যাপারটাই যদি কন্টিনিউড হতে থাকে তাহলেই আমি ধরে নিতে পারি যে এই ব্যাপারটা মিটলো। মারাত্মক একটা ঘটনা ছিল এটা, মানে সত্যি, মানে হ্যাঁ, তুমি যখন আমার সাথে আপডেট দিচ্ছিলে আমাকে যে কৌস্তব এরকম এরকম হচ্ছে, আর আমি অপেক্ষা করছিলাম যে কবে তুমি আসবে, কবে একদম সামনাসামনি মুখোমুখি জিনিসটা জানবো বা শুনবো। ঠিকই। এই যে প্লানচেট, এই প্লানচেটটা বেসিক্যালি কিভাবে করা হয়? দেখো, প্ল্যানচেটের ব্যাপারটা, প্ল্যানচেট কথাটা শুনলে আমাদের মনটা চলে যায় একদম ওয়েস্টার্ন কান্ট্রিজ, ওয়েস্টার্ন পার্ট অফ দ্য গ্লোব। এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের কলকাতা, ঊনবিংশ শতকের কলকাতা, তখন আমাদের এই বাংলায় পরলোক চর্চা যে কোন পর্যায়ে পৌঁছে গেছিল, মানে সেটা আমরা হয়তো খবরও রাখি না অত। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, হ্যাঁ 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 হ্যাঁ, দেখেওছো তুমি আমাকে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্লানচেট, ঠাকুরবাড়ি এবং শুধু ঠাকুরবাড়ি বলে নয়, আরো একটা পরিবার এর মধ্যে জড়িত ছিল, সেটা হচ্ছে শিশির কুমার ঘোষের পরিবার। তার ফ্যামিলির একটা বিরাট বড় অবদান, শিশির কুমার ঘোষ, মৃণালকান্তি ঘোষ, মতিলাল ঘোষ, এদের মানে এই ঘোষ পরিবারের একটা বিরাট অবদান। তো এবার যাই হোক, মানে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রি থিওরিগুলো যদি দেখি, তাহলে প্ল্যানচেট নিয়ে সব থেকে বেশি গবেষণা যদি কারোর থাকে, সেটা হচ্ছে স্যার আর্থার কনান ডয়েল, শার্লক হোমসের স্রষ্টা। তিনি কিন্তু একজন মানে বিরাট বড় প্যারানর্মাল রাইটারও বটে। মানে আমরা শার্লক হোমসকে দিয়েই ওনাকে চিনি, কিন্তু ওনার প্রচুর এরকম প্যারানর্মাল স্টোরিজ, কিন্তু শর্ট স্টোরিজ আমরা পাবো আমরা যদি পড়ি। তো এবার উনি প্রথম এটা নিয়ে গবেষণা শুরু করলেন। উনি প্রথম দেখলেন যে প্ল্যানচেটে যখন কেউ বসছে, তখন তার শরীর দিয়ে একটা আঠালো মতো কিছু একটা জিনিস বের হচ্ছে, ঠিক আছে, আঠা আঠা মতো, এবং সেই আঠা মানে যে বস্তুটা, সেটাকে যদি তুমি টানো, দেখবে ওই শুকিয়ে যাওয়া আঠা টানলে এরকম একটু উঠে আসে, ওই রকম একটা চিটচিটে একটা ভাব। পরবর্তীকালে একজন ফ্রেঞ্চ বায়োলজিস্ট, যার নাম হচ্ছে স্যার চার্লস রিশে, তিনি এটা পরীক্ষা করলেন, তিনি এটাকে আগুনে পোড়ালেন, ঠিক আছে, এবং এই যে জিনিসটা, এই যে বস্তুটা যেটা বেরোচ্ছে শরীর থেকে প্ল্যানচেটের টাইমে, এইটারই নাম উনি দিলেন এক্টোপ্লাজম, যেটা স্পিরিটরা দেহ ধারণ করে, যেটাকে মাধ্যম হিসেবে গ্রহণ করে। এক্স্যাক্টলি। তা এই এক্টোপ্লাজমের মাধ্যমে মনে করা হয় ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে বিশেষ করে মনে করা হয় যে এটাকে একটা হাতিয়ার হিসেবে গ্রহণ করে স্পিরিটরা কিছু একটা ফর্ম নেয়। সেটা কোনো একটা দেহ হতে পারে, একটা মানুষের রূপ হতে পারে, এমনকি কখনো কখনো কুকুর বেড়াল কোনো জন্তু, তারও রূপ হতে পারে। এবার আমরা যদি আমাদের বাংলার কালচারে আসি, আমাদের নিজস্ব সংস্কৃতিতে, তাতে ওই শিশির কুমার ঘোষের পরিবার, বিশেষ করে শিশির কুমার ঘোষ নিজে, তিনি কিন্তু এই প্ল্যানচেটের ওপর বিভিন্ন রকমের থিওরি রেখেছেন। প্রথমে আমি আসি মিডিয়াম। প্ল্যানচেট বলতেই প্রথমেই আমাদের মাথায় যেটা আসে যে মিডিয়াম কে হবে। এবারে দেখো, ওয়েস্টার্ন কান্ট্রিতে উইজা বোর্ড, হ্যানা ত্যানা বিভিন্ন রকমের ব্যাপার চলে এসছে, কিন্তু আমরা যদি মানে আমাদের কালচার অনুযায়ী যাই, মানে আমরা সনাতনীরা, তাতে বলা হচ্ছে যে মিডিয়াম হতে গেলে
তোমাকে আগে একজন সাধক হতে হবে। তুমি কাকে ডাকছো? তুমি স্পিরিটদের কল করবে, তাহলে তোমাকে স্পিরিটের সাধনা করতে হবে। এটা একটা ক্ষমতা তোমাকে অর্জন করতে হবে, ঠিক আছে? এবং তার জন্য নিয়মিত ধ্যান, তোমার মধ্যে কোনো রকম অহংবোধ থাকবে না যে আমি স্পিরিটকে ডাকতে পারি, আমি একটা বিরাট কিছু ক্ষমতা অর্জন করে ফেলেছি। না, তোমার ভাগ্য ভালো যে স্পিরিট তোমার ডাকে সাড়া দিচ্ছে। তো এই মিডিয়াম কে হবে? আমরা সাধারণত শুনে থাকি যে প্ল্যানচেটে বসলে পরে যে কোনো একজন মিডিয়াম হয়, বাকি সবাই প্ল্যানচেটে যোগদান করে। কিন্তু না, শিশির কুমার ঘোষ যেটা বলছেন ওনার লেখাতে বিভিন্ন জায়গায়, যে প্ল্যানচেটে সবসময় সমমানসিকতার কিছু লোকজন নিয়ে বসতে হবে এবং প্রত্যেকেরই ওখানে মিডিয়াম হওয়ার ক্ষমতা থাকতে হবে। যাকে কল করা হচ্ছে, যাকে আহ্বান করা হচ্ছে, যেই প্রেতকে, সে সিদ্ধান্ত নেবে যে কাকে সে মিডিয়াম বানাবে। ধরো রামশ্যাম যদু মধু চারজন বসে আছে, চারজনেই আদর্শ মিডিয়াম। স্পিরিট এবার ডিসাইড করবে যে কাকে সে কার জন্য সুটেবল। প্ল্যানচেটের মতো একটা ইন্টারেস্টিং টপিক একটা আড্ডাতে শেষ হবে না। অবশ্যই না, কখনোই না। প্ল্যানচেট নিয়ে দেবদীপদার সাথে একটা ডেডিকেটেড এপিসোড আপনারা কি চান সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর দেবদীপদা, আজকের ঘটনাটা সাংঘাতিক ছিল। তোমার সাথে আমরা একদিন বসবো অবশ্যই প্ল্যানচেট নিয়ে, অবশ্যই পুরো ইন ডিটেইলস আমরা অ্যানালিসিস করব। এন্ড সেখানে আরো অনেক প্ল্যানচেট নিয়ে আলোচনা করো, প্ল্যানচেট করতেই যাও না। এন্ড আপনাদের কি নিজস্ব কোনো প্ল্যানচেটের এক্সপেরিয়েন্স রয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই এটা জানাবেন আজকের আড্ডাটা, কৌস্তবের আজকের আড্ডাটা আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ দেবদীপদা, থ্যাংক ইউ সো মাচ জন্য। এন্ড আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। অবশ্যই। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কি কি বিষয়ে আপনাদের প্রশ্ন রইল আজকের এই পডকাস্টটা থেকে সেটা কমেন্ট করে জানান। আমরা পরবর্তী পডকাস্টে সেই উত্তরগুলো দেব। এবং হ্যাঁ, আপনারা যদি কৌস্তভ কুমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে। ততক্ষণ অবধি আমাদের চ্যানেলের কৌস্তভ কুমারের এরকম টাইপের পডকাস্টগুলো দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।